ও ওর কথায় কথায় আমার ভাইয়ের সামনে বলে ফেলে, আল্লাহ আল্লাহ কি আসেনি, আল্লাহ কি কি কয়নি। আমাদের একজন খুব ডিয়ারেস্ট, ওরও ফ্রেন্ড আমারও ফ্রেন্ড, তার সামনে বলে ফেলে নবীতে ইডিয়াডি করছে, ইসলাম ধর্মের মতো খারাপ ধর্ম আসেনি। তো এটা কিন্তু আজকে কালকে আয়শা আপু, আরেকটু এবং আপনার কাছে এইটা ইম্পর্টেন্ট না আমাকে সবসময় আপু, আপনার কাছে এইটা ইম্পর্টেন্ট না যে আপনার হাজবেন্ড যে কথাগুলো বলতেছে সেই কথাগুলো সত্য কিনা, আপনার কাছে এইটা ইম্পর্টেন্ট এই কথাগুলো বলার ফলে আপনার হাজবেন্ডের উপর মানুষের কি দৃষ্টিকোণ আসতেছে, আপনার পরিবারের উপর কি দৃষ্টিকোণ আসতেছে মানুষের। এবং আমি বলতেছি না যে এটা কোনো খারাপ জিনিস, এটাও মাথায় রাখা উচিত, মানুষের অবশ্যই এটাও মাথায় রাখা উচিত যে আমি কোনো একটা কথা বললেই আমরা তো সমাজের বাইরে কেউ না, সমাজ নিয়ে চলতে হবে। তো কোন কাজটা, কোন কথাটা কোন সময় বললে কি ধরনের একটা ইম্প্যাক্ট আসে, এটাও মানুষের মাথায় রাখা উচিত। আপনার হাজবেন্ড যদি এই ধরনের শিশু সুলভ কাজ করে থাকে, ইম্যাচিওর কাজ করে থাকে, তাহলে আপনার হাজবেন্ডেরও বোঝা উচিত, আই গেস। আচ্ছা, আয়েশা আপু, আপনাকে একটু একটু বড় সময় কথা নিচ্ছি কি, আপনার থেকে। মতবাদের অমিল থাকলে কি একসঙ্গে থাকা যায় ভাই? না না ভাইয়া, আমি একটু কথা বলি। মানে সে আমার এমপ্যাথিটা বুঝে, কিরকম বোঝায়, মানে আমি হচ্ছে আপনার মুক্ত চিন্তার মানুষ, সে আমাকে এখানে হস্তক্ষেপ করে আমাকে মুসলমান করবে, কিন্তু সে হচ্ছে মুসলমান, তাকে আমি হচ্ছে হস্তক্ষেপ করে মুক্ত চিন্তার করতেছি না। তাহলে এবার বোঝেন যে তুমি এমপ্যাথিটা হচ্ছে, মুক্ত চিন্তার হবা, তোমাকে তো আমি বই পড়তে সে বলছি, তুমি তো সে সেটাও আমাকে করতেছো ফোর্স না, তুমি সে শুধু আমাকে ফোন ফোর্স দেখো করছে, কেন? আমি তাকে ফোর্স করছি না, তার মানে সে আমার এমপ্যাথি বোঝে, আমি তারটা হ্যাঁ। বুঝি না। তো তুমি এবার শুধু বোঝেন। ভিডিও দেখে এগুলো আমাকে বলতেছো, আমি তোর সামনেই বলতেছি, তোকে আমি বলছি তুমি কোরআন পড়ো, তুমি 5টা বই পড়ো, পড়ে তারপর না আমাকে না, রেফারেন্স দাও, এই আমাকে কথা দেখাও, বলেন না পড়ে আপু, আমরা দেখাও, আমরা তুমি এটা আমরা নিজে এটা ঠিক ক্লিয়ার করে দেখাও। আপু। আই থিঙ্ক এটা আমরা ক্লিয়ার যে আপনার কাছে ইসলাম অ্যাকচুয়ালি কি বলে এটা নিয়ে আপনি বদার্ড না। এইটাতে এটাতে লুকাচাপা করার কোনো বিষয় নেই। এটা যে ইসলাম কি বলে, এটা ইসলাম সত্য না মিথ্যা, এটা নিয়ে আপনি মোটেও বদার্ড না। এন্ড ইটস ফাইন, আপনি এটা বদার্ড নাই না হইতে আমি পারেন, এটা এমন না যে কোনো বিষয়। আপনি বদার্ড না এটাতে। আচ্ছা, একটা সেকেন্ড একটু সময় দেন। ইকবাল ভাই যুক্ত হয়েছেন। ইকবাল ভাই, ওয়েলকাম, থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য। আপনি থ্যাংক যদি ইউ। কাউন্সিলিং এ অ্যাটেন্ড করতে চান, today আজকে আমাদের হচ্ছে ম্যারেজ কাউন্সিলিং লাইভ, যদি হ্যাঁ আপনি ভাই, আমার বাংলাদেশ থেকে একটা সম্পর্ক, যে রিস্তা বলে সম্পর্ক আসছিল ভাই, এখন তো এটা প্রায় মানে অলমোস্ট কমপ্লিট। এখন তো আমার মানে ওই কোল্ড ফিট যেটাকে বলে আর কি, আমার তো এখন আর কনফিডেন্স নাই। বাংলাদেশ থেকে মানে শিট, বিয়ের সম্পর্কে কথা বলছি ভাই, বিয়ের এখন তো আমি আর যেতে চাচ্ছি না সেখানে। মহিলা কি মাদ্রাসা ছিল? আপনি কি আগে থেকে জানিয়েছেন যে আপনি নাস্তিক? না জানাইলে কিন্তু খবর আছে ভাই, জানাইছেন? না, সেটাই আর কি, যে এই- এখানে তো সেটা অ্যাপ্লিকেবল আর কি। তো আগে এটা কিভাবে সম্ভব, আমি তো আর আর শুধু সেটা না, এটা আস্তিক নাস্তিক ব্যাপার না, পুরো দাম্পত্য জীবন যেটা মানে মারাত্মক ডেমনস্ট্রেশন একটা দেখলাম এখানে। তো যাই হোক, আপু যে যে সমস্যাটার মধ্যে আছেন আর কি, যে সংশয়বাদী নামে, ওনার তো আয়েশা নাম আপনি তাকে ডাকলেন, ওনার কষ্টটা আমি বুঝতে পারতেছি আসলে। আমারও একটা বন্ধু বা মোটামুটি এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে আর কি। সো আমি দেখি। ইকবাল ভাই, একটা ছোট হ্যাঁ, কথা বলি, ছোট একটা হ্যাঁ, কথা বলি। বল। ওনার ওনার হাজবেন্ডের সাথে ওনার একটা কমন কি জিনিস আছে জানেন? ওনার- ওনার ওনার হাজবেন্ডও ইসলামের পরোয়া করে না, উনিও ইসলামের পরোয়া করে না। ওনার হাজবেন্ডের কাছে মেইন জিনিস হচ্ছে গিয়া, মেইন মানে কনসার্নের বিষয় হচ্ছে গিয়া, যেটা আমি বুঝতে পারতেছি, তো ইসলাম সত্য বলে কিনা, সত্য প্রিচ করতেছে কিনা, ইসলামের দাবিগুলো সত্য কিনা। এবং তার কাছে যে মেইন বিষয়টা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তার ফ্যামিলির শান্তি, তার ফ্যামিলির তার ফ্যামিলির রেসপেক্ট আর কি। হ্যাঁ, সেটাই, ওই একই সময় একই ভাবে, মানে অলমোস্ট হুবহু একটা কেস এরকমই আর কি। তো সেই জন্যই যেহেতু সংশয়বাদী বা আয়েশা আপু এটা ফেস করতেছেন বেশ কিছুদিন যাবত, উনি হয়তো বা বলতে পারবেন। আমার এক বন্ধু এখানে, ইয়ে, আয়েশা আপু, আপনি ভালো আছেন? আয়েশা আপুকে শুনতে পাচ্ছেন? সংশয়বাদী আর কি আপু। হ্যাঁ, হ্যাঁ শুনতে পাচ্ছি, জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, জি, জি আপু ভালো আছি। আমি একই রকম একটা সমস্যা আর কি, মানে আমার না, আমার এক বন্ধুর আর কি, আম, আপনার সাথে একটু শেয়ার করি। আম, আমার বন্ধু তো সেই হিন্দু ধর্মের, হ্যাঁ হিন্দু ধর্মের, এবং আম, তারও এরকম আপনার মতোই, সে বিবাহিত, দুটো, তার তার ফ্যামিলি এবং তার যে ওয়াইফ, তার ফ্যামিলিও আপনার হিন্দু। এখন ব্যাপারটা হচ্ছে কি, এখানে আমাদের আমি যেখানে থাকি আর কি, এখানে মুসলিমরা অনেক দাওয়া কার্যক্রম করে আর কি। হ্যাঁ, আপনার ধরেন বিভিন্ন জায়গায় গিয়ে আপনার ইসলামিক ব্যাপার স্যাপার নিয়ে আলোচনা করেন আর কি, এবং দাওয়াত দেন ইসলামের। তো আমি লক্ষ্য করছি আর কি, যে আমার যে বন্ধু, সে এদের সাথে ঘোরাঘুরি করে আপনার এখন মোটামুটি বলতে গেলে আপনার মুসলিম হয়ে গেছে, হ্যাঁ, হুম, হিন্দু থেকে।
তো এই জিনিসটা একটা সমস্যা তৈরি করতেছে, ওই যে ওদের দুই ফ্যামিলি তো হিন্দু, তো ওই মানে মারাত্মক সমস্যা তৈরি করতেছে ওখানে, যে তুমি কেন আমাদের যে ধর্ম, যেটা আমাদের বাপদাদার ধর্ম এবং আমাদের সামাজিক যে একটা অবস্থান আর কি, সেখানে সবাই হিন্দু, আমরা তো ওই যে তুমি যদি এখন মুসলিম হয়ে যাও, ওরা তাকে বলার চেষ্টা করছে যে মুসলিম হয়ে গেলে তো আমরা তো মুখ দেখাতে পারবো না, আমরা তো মানে এটা তো সম্ভব না, আর এইটা তো বিয়েটা ধরে রাখাও সম্ভব না, এবং তারা বাচ্চা কাচ্চা নিবে কি নিবে না এটা নিয়েও তারা চিন্তিত আসলে, যে যদি ছেলেটা যদি ইসলাম থেকে যদি ফেরত না আসে হিন্দু ধর্মে, তো তাহলে তো বাচ্চার একটা সমস্যা হয়ে যাবে। তো এর একই রকম একটা সমস্যা আর কি। তো আমি ভাবতেছিলাম যে আপনাকে জিজ্ঞেস করবো আর কি, যে এই ছেলেটার কি, যে ছেলেটা মুসলিম হয়ে গেছে আর কি, ওর কি হিন্দু ধর্মে ফেরত যাওয়া উচিত না, ওর সামাজিক কারণে বা ওর পরিবারের কারণে? আপনার মনে হয় যে ওই ছেলেটার যে মুসলিম হয়ে গেছে আর কি, তার আবার হিন্দু ধর্মে ফেরত চলে যাওয়া উচিত, রাইট? হ্যাঁ, ওর ফ্যামিলির প্রতি রেসপন্সিবিলিটি নাই। তো এই আপনি সি আপু কনসিস্টেন্ট, আপনি আপুরে হিপোক্রেট বলতে পারবেন না, এনি কনসিস্টেন্ট। তার কাছে বড় হচ্ছে ফ্যামিলি প্রেস্টিজ, ধর্মকর্ম উনি গুনায় ধরে না, মানে ধর্মের সত্যতা মত্যতা পরকাল উনি গুনায় ধরতেছে না। অ্যাটলিস্ট উনি মানে উনি হিপোক্রেট না, উনি যেটা বলতেছেন উনি ওইটাতে স্ট্রিক্ট আছেন। উনি ইসলাম ধর্ম যদি তার ফ্যামিলি প্রেস্টিজের বিষয় হয়, তার ইসলাম ফলো করো, আর যদি হিন্দু ধর্ম ফ্যামিলি প্রেস্টিজের বিষয় হয়, হিন্দু ধর্ম ফলো করো, ইসলাম আসা দরকার নেই তোমার। সেটাই, তাহলে একটু জিজ্ঞেস করি, তাহলে পরে এই যে আপনি এই যে ও যে সত্য ধর্ম ভাবতেছে ইসলামকে, হ্যাঁ, আপনি মনে করেন যে তার এটা ছেড়ে দেওয়া উচিত? আমার জায়গা থেকে আমার মনে হচ্ছে যে ছেড়ে দেওয়া উচিত। ও তো মুসলিম ধর্মে জন্মগ্রহণ করে নাই, ও যে ধর্মে জন্মগ্রহণ করছে তাদের প্রতি ওর লাইবিলিটিস আছে, ও সেই ধর্মেই মরা উচিত। সেই ধর্মে মরা উচিত। তাহলে পরে আপনি কি মনে করেন যে মরার পরে আপনি যেহেতু মুসলিম হিসেবে মরছেন, আপনার এক ধরনের পরকাল, আর যারা হিন্দু হিসেবে মরছে তাদের আরেক ধরনের একটা পরকাল, এরকম নাকি ব্যাপারটা? মানে আপনি কোন ফ্যামিলিতে জন্মগ্রহণ করছেন সেটার উপর নির্ভর করে কি আপনি এই মানে আসলে কি হয়েছে, পরবর্তীতে কি হবে, এগুলো বিশ্বাস করেন, মানে বিশ্বাস করা উচিত আপনি মনে করেন? যতটুকু বিশ্বাস করা উচিত আমি অতটুকু বিশ্বাস করি। আমি যেমন জন্মটাকেও বিশ্বাস করি, মৃত্যুটাকেও বিশ্বাস করি। না সেটা এবং জিজ্ঞেস যেহেতু করিনি, সেটা জিজ্ঞেস করিনি, আমি জিজ্ঞেস করছি যে মৃত্যুর পরে একটা জীবন আছে, আখিরাত আছে, আমি এগুলো হ্যাঁ, বিশ্বাস করি। সেটা কি যে আপনার স্বামী তো নাস্তিক, তাই না? তো সে তো আর এটা তো বিশ্বাস করেনি, তাহলে পরে মৃত্যুর পরে তার কোনো জীবন নাই নিশ্চয়ই, রাইট নাকি? সেটাই তো সমস্যা, এত বিশ্বাস করে না। তো তাহলে না, সেটাই, সে বিশ্বাস করে তার মানে তো নাই, তাই না? তার মানে তো সে যেহেতু বিশ্বাস করে না পরকালে, তার মানে তো অবশ্যই আপনার কথা অনুযায়ী আর কি আপনার জন্য একটা পরকাল আছে, এখানে আখিরাত হবে, কিন্তু তার জন্য নয়, সে তো আর বিশ্বাস করে না। কারণ আসলে কি হবে কি হবে না, সত্য কোনটা, এটা তো আপনি কি বিশ্বাস করেন সেটার উপর নির্ভর করে নাকি আপু? আচ্ছা, ঠিক আছে। তো বোঝা গেল আর কি আপনার কাছে কথা বলছেন ফরাজ ভাই। আরেকটা প্রশ্ন করি আপনাকে, ওই যে আপনি তো আপনার হাজবেন্ডকে বারে বারে বই পড়ার কথা বলতেছেন না, আপনি তো বই পড়ে কথা বলতে ফারাদ ভাই বলে আপনি কি মিন করলেন ইকবাল ভাই? হ্যাঁ না, দেখেন কি একটা অবস্থা, মানে কি একটা অবস্থা এখানে। আপনি আমারে খোঁজা মারলেন কি জন্য, এটা বলেন। আপনি আবার ভাগ্যে খোঁজা মারলেন কি জন্য? আপনার কথা বলি তো, আপনার খোঁজা পানি তো আমি তো যাও সংসদ, আপনি যে 5টা বইয়ের কথা বললেন না, না আপনি বললেন না যে 5টা বই, কোরআনটা ওই যে অর্থ সহ বুঝে পড়ে তারপরে আসো, তারপরে কথা বলো, এটা বলছেন না আপনি তাকে? আচ্ছা ঠিক আছে, 5টা বই পড়ার পরে এবং কোরআনটা অর্থ সহ পড়ার পরেও যদি সে একই জিনিসই বলে, তখন আপনি তাহলে মেনে নেবেন? যদি ওইগুলা পড়ে সত্যি সত্যি সে আমাকে এগুলা দেখাইতে পারে, হ্যাঁ আমি মেনে নিব। তো তাহলে তো কিন্তু তার পড়তে হবে, সে যে মোবাইল ধরবে, মোবাইল চাপবে, কতক্ষণ গেমস খেলবে, কতক্ষণ আপনাদের ভিডিও দেখবে, কতক্ষণ বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিবে, আজকে রাত 2:30 পর্যন্ত সে এখানে জায়গা আমাকে দিয়ে এগুলো বলাইতে পারতেছে এবং জেগে থাকতে পারতেছে, কালকে সকালে আমার প্রয়োজনে সে কোনোদিন 5 মিনিটও জায়গা থাকতে পারবে না। আপনার হাজবেন্ড সম্পর্কে আমার কাছে নালিশ করে লাভ নেই তো। ক্লাস 5 এর বাচ্চা যে কি করবো? আর রেফারেন্স দেয় আপনাদের নালিশ করে লাভ, আপনি আপনার হাজবেন্ড সম্পর্কে নালিশ করে লাভ না। আমি জানতে চাচ্ছি যে তার পুরোটা কি জরুরি নাকি ইসলামী সেইটা থাকাটা জরুরি, কোনটা? যে জিনিসগুলোর ব্যাপারে সে বলতেছে ইসলামে সেগুলো থাকলেই তো হইলো, সে পড়ছে কি পড়ে নাই? যেমন হচ্ছে যে আমরা নাকি মানে যে আল্লাহ মাফ করুক, লুচ্চা নবীর উম্মত, তো পরকাল নাই, এটা নাই সেটা নাই, মানে যেগুলো সে আমাকে বলতেছে এগুলো শুই না বলতে পারবে না। এগুলো তার পরকাল নাই এটা তো ভাই আপু, পরকাল নাই এটা তো ইসলাম বলে না পরকাল নাই, তাই না? এটা যদি সে বলে থাকে যে ইসলাম অনুযায়ী পরকাল নাই, তাহলে তো সে অবশ্যই ভুল। কিন্তু লুচ্চা নবী যে লুচ্চা ছিল, এটা তো প্রচুর ইসলাম অনুযায়ী তো প্রচুর আপনার রেফারেন্স আছে, তাই না? যে নবী যে লুচ্চা ছিল, নবী আপনার ধরেন 13-14টা একসাথে বউ রাখছে,
টোটাল আপনার 20-30টার মতো বিয়ে করছে সে, তারপর তার যৌনদাসী ছিল, তারপর তাকে মেয়ে গিফট দিছে। আপনি একটু বলেন তো, আপনি যখন আপনার হাজবেন্ডের জন্য গিফট খুঁজেন, কোনো ধরেন এটা জন্মদিন হতে পারে বা যে কোনো একটা স্পেশাল দিন, গিফট যখন খুঁজেন তখন আপনি কোন ধরনের গিফট খোঁজেন? যেগুলো আপনি মনে করেন যে সে পছন্দ করবে সেরকমই তো গিফট খোঁজেন নাকি? এরকম গিফট খোঁজেন না? তো মুহাম্মদকে যদি কেউ মেয়ে উপহার দেয়, নারী উপহার দেয়, নারী উপহার, তাহলে আপনি সেই মুহাম্মদ সম্পর্কে কি বলতে পারেন? তার নারী ভালো লাগতো না, নাকি সে নারীর প্রতি মানে সে লুচ্চা ছিল না, নাকি এটা বলতে পারেন, নাকি সে লুচ্চা ছিল সেটা বলতে পারেন? একটা আপনার নবী নারী, একটা জলজান্ত নারী, একজন না দুইটা, আসলে দুইজন নারীকে গিফট হিসেবে পাইছে, গিফট। সে গিফট হিসেবে নিছে এবং তাকে যৌনদাসী হিসেবে ব্যবহার করতো। এই যে কথাটা, এইটা কি তারপরে এই কথাটা সে যদি বলে, এটা কি তারপরে তারপর আপনাকে বলতে হবে, নাকি এটার রেফারেন্স থাকলেই হলো? কোনটা? না না না, এগুলা তার নিজের পয়রা যায় না বুঝা তারপর বলতে হবে। এই সমস্ত কোনো যাই না বোঝার কি আছে এখানে? এখানে যাই না বোঝার কি আছে? তুলেই আনছেন আমাদের আপু মস্তিষ্কে এগুলো ঢোকানো। এখানে যাই না বোঝার কি আছে? নারী উপহার পাইছে, এইটা আবার যাই না বোঝার কি আছে? কেন আসলো, কি হইলো, এই সমস্ত ব্যাখ্যা শুনেন আপু, এমন কোন ক্ষেত্র দেখাইতে পারবেন যেখানে একটা মানুষ নারী উপহার পাবে সেটা গ্রহণযোগ্য হবে? এমন কোন ক্ষেত্র আছে? তখন আপনি আমি কেউ ছিলাম? আপনি তার মানে তো আপনি বলতেছেন যে হাদিস আল মিথ্যা, এইটাই তো বলতেছেন নাকি? আপনি ছিলেন ওই যে মোহাম্মদ যখন ওহী পাইছে তখন আপনি আমি ছিলাম না, ছিলাম না। তাহলে পর সেটা কেন বিশ্বাস করেন আপনি? তাই না? ঘটনা সেটা না, ঘটনা তো ভাই আপনি আমি ছিলাম কিনা। শুনেন, ঘটনাটা এরকম না যে আপনি আমি ছিলাম কিনা সেরকম না তো। আপনার ইসলামিক দলিল আছে কিনা, আপনার ইসলামিক, শুনেন, আপনার ফ্যামিলি ইসলাম নাকি? আপনার ফ্যামিলি কি ইসলাম নাকি? আপনার ফ্যামিলি ইসলাম নাকি? হ্যাঁ, আমার ফ্যামিলি মুসলিম ফ্যামিলি, ইসলাম না তো কি? আপনার ফ্যামিলি মুসলিম, কিন্তু আপনার ফ্যামিলি তো আর ইসলাম না। আপনার ফ্যামিলি যা করে সেটা তো ইসলাম না। ইসলাম হচ্ছে কি ভাই, ইসলামের যে দলিল যেগুলো আছে, কোরআন হাদিস, এগুলো হচ্ছে কি ইসলামের অংশ। আপনার ফ্যামিলি কি করছে সেটা তো ইসলামের অংশ না রে ভাই। আপনার ফ্যামিলি কি করছে এটাতে আমি কি করবো ভাই? কথা হচ্ছে যে আপনারা কি বলতেছেন সেটা কি করব? আরে আপনি ইসলাম মানতেছেন, আপনারা তো কি করবেন কিছু তো কেউ তো আপনাকে ডাইকা নেয় না এখানে। আমরা বলতেছি কেউ যদি সেটা মনে করে যে হ্যাঁ যেটা বলতেছে মিলিয়ে দেখবেন, আমরা যেটা বলতেছি আর আপনার ফ্যামিলি যেটা করতেছে, দুইটা আপনি মিলিয়ে দেখবেন যে কোনটা সঠিক ইসলাম। রেফারেন্স নিয়ে মিলিয়ে দেখবেন যে এর কথাটা সঠিক না তার কথাটা সঠিক। এইভাবে যাচাই করে দেখবেন যে কে সত্য বলতেছে। আমরা তো রেফারেন্স দিচ্ছি নাকি আপু? আমরা তো রেফারেন্স দিচ্ছি। কথাটা শোনেন, আল্লাহর ওয়াস্তে আপনি এত চিৎকার চেঁচামেচি করছেন আজকে, আল্লাহর ওয়াস্তে একটা জিনিস জেনে যান, এখান থেকে একটা জিনিস হলেও জেনে যান, আপনার নবীকে নারী উপহার দেওয়া হয়েছিল কিনা, এবং সে সেই নারীকে বিয়ে করা ছাড়া তার সাথে যৌনকর্ম করতো কিনা, এটা অ্যাটলিস্ট জেনে যান। আপনি জিজ্ঞেস করেন আসিম মহিউদ্দিনকে যে এইটা রেফারেন্স কি। ইসলামের বাইরে হয়ে থাকে তার হিসাব সে দিবে, আমার জানার দরকার নাই। ইসলামের বাইরে কে বলছে আপনাকে? নবী যা করছে সেটা ইসলাম। ইসলামের বাইরে কথা হয়ে যায়। মোহাম্মদ ইসলামের বাইরে? মোহাম্মদ কি ইসলামের বাইরে নাকি? কি বলতেছেন এইসব? আপনি কি নাস্তিক হয়ে গেছেন? মোহাম্মদ কি ইসলামের বাইরে? আপনারা নাস্তিক বানাইতে চাইতেছেন। না না, আমি বানাতে কেন চাচ্ছি? আপনি ধর্মে কিছু আছে, মুসলিম আপনার ধর্মে যেটা আছে, আর আপনার ধর্মে যেটা আছে, আপনার ধর্মে যেটা আছে, চুপ করেন। আপনার ধর্মে যেটা আছে, একটা সেকেন্ড আপু, আপনার ফ্যামিলিতে কথা শুনে নেন। আপনার ফ্যামিলিতে বহুত ঝামেলা হচ্ছে বুঝতে পারতেছি, বাট আপনার ফ্যামিলিতে অনেক ঝামেলা হচ্ছে বোঝা যাচ্ছে, কিন্তু তার মানে এই না যে আপনাকে এখানে কেউ রাইট দিছে সে গলা মানে এইভাবে চিলাচিলি করার। অনেক ভদ্রভাবে কথা বলতেছি, আমি অনেক ভদ্রভাবে কথা বলতেছি, ইকবাল ভাই ভদ্রভাবে কথা বলতেছি। আপনি ভদ্রভাবে কথা বলছেন না, কথা বলার একটা এটিকেট আছে, ওটা মেনটেন করে কথা বলেন। আমি আপনার ফ্যামিলি মেম্বার না, আমি আপনার পাশে বাড়ার মোকলেস না যে আপনি আমার সাথে চিল্লা কথা বলবেন বা ইকবাল ভাইয়ের সাথে চিল্লা কথা বলবেন। আমাদের কান প্রপারলি কাজ করতেছে, নর্মালি কথা বলে শুনতে পারতেছি, আপনার কাজ প্রপারলি কাজ করতেছে, নর্মালি কথা বলে আপনি শুনতে পারতেছেন। এতবার চিল্লাচিল্লি শোনার পরে আমি কিন্তু আপনাকে এত প্রিভিলেজ দিয়ে এত মাথায় নিয়ে কথা বলতে পারবো না যে আপনি চিল্লাচিল্লি করেই যাবেন, আর জাস্ট বিকজ আপনি একদম বিশ্বাসী মুসলমান আপনার চিল্লাচিল্লি আমার শোনা লাগবে। একটা লাইভ শোতে আছেন, আমরা ভদ্রভাবে কথা বলতেছি, দয়া করে
ভদ্রভাবে কথা বলেন। যদি চিল্লাচিল্লি ছাড়া ভদ্রভাবে কথা বলতে পারেন তাহলে চিল্লাচিল্লি ছাড়া ভদ্রভাবে কথা বলেন। এইটা ইয়ে করে মানে মানে মুসলমান হইলে যে চিল্লাচিল্লি করতে হবে এইরকম এটা নেসেসারি না। অবশ্যই ভাই, ফরাজ ভাই, মানে মোহাম্মদ যদি কোনো কাজ করে, সে বলতেছে ইসলামের বাইরে গিয়ে যদি কোনো কাজ করে তাহলে এটা জবাব সে দিবে। ইসলামের বাইরে গিয়ে মানে আবারও আপনি মুহাম্মাদের স্ত্রী আমার কথা মানে মেয়ে বিষয় কি আপনারা রেফারেন্স দিচ্ছেন? এই বিষয়গুলো তো আগেই শেষ করে দিচ্ছি না। না শেষ হয়নি তো। আরে শেষ হয়নি তো। আপনি বললেন যে তাকে নারী উপহার দেওয়া হয়েছে, সে নারীর সাথে আবার মাঝখানে কথা বলছে আপনার নবী না সে? হ্যাঁ, সে আমার নবী, আমি আপনার সাথে কথা বলতে চাই না। এটা তো, আরে আপনি আমার সাথে কথা বলেন না, ঠিক আছে, অসুবিধা নাই, আমার সাথে কথা বলেন না, কিন্তু তারপরে তার মানে তো এইটা না যে মোহাম্মদ যে নারী উপহার, মোহাম্মদের মতো একটা খাচ্চর, একটা লুচ্চা, সে যে নারী গিফট নিত এবং তাকে দাসী, যে যৌন দাসীর মতো যে ব্যবহার করতো, এটা তো আর মিথ্যা হয়ে যাবে না। আপনি আমার সাথে কথা নাই বলতে পারেন। আপনি নিজে ভালো, আমি ভালো কি না ভালো সেটা দিয়ে তো কথা হচ্ছে না। আমি কি আপনাকে বলছি যে আপনি আমাকে ফলো করেন? আপনি যে বারবার ফ্যামিলির সম্মানের কথা বলতেছেন, যে ফ্যামিলির সম্মান আগে আপনি প্রেম করে বিয়ে করছেন, তখন সম্মান যায় নাই? আপনার আমাদের সমাজে তো প্রেম করে বিয়ে করা অসম্মানের ব্যাপার। আপনি প্রেম করে বিয়ে করলেন কেন? তখন সম্মানের কথা মনে ছিল না? আর ফ্যামিলির সম্মান কি? আপনি মোহাম্মদের মতো একটা খাচ্চর, একটা লুচ্চা, একটা বর্বর খুনি শিশু ধরছে। আপু আচ্ছা ইকবাল ভাই, আচ্ছা আপু আয়শা আপু, আমি আপনাকে একটু চুপ থাকতে বলছি, একটু প্লিজ। ইকবাল ভাই, আমি আপনাকে একটু কনটেক্সটে বলে দিই। আমরা কিন্তু এখানে এসে কথা বলি তাদের সাথে যারা স্বতঃস্ফূর্ত এসে আমাদের সাথে কথা বলে, স্বতঃস্ফূর্ত ভাবে এসে আমাদের সাথে কথা বলে। আপু স্বতঃস্ফূর্ত ভাবে আমাদের সাথে কথা বলতে আসেনি, উনি চাইনি আমাদের সাথে কথা বলতে। উনি ওনার হাজবেন্ডের রিকোয়েস্টে বলেন বা আবদারমূলক জোর জবরদস্তি বলেন, আবদারে চিল্লাচিল্লিতে ঝগড়া করে উনি আপনাদের সাথে কথা বলতে আসছেন। সো আপনি এই কথাগুলো অবশ্যই বলতে পারেন, বাট আমি আপনাকে রিকোয়েস্ট করবো, যেহেতু আপু স্বতঃস্ফূর্ত ভাবে আসেনি। ঠিক আছে ভাই, কিন্তু সেটা তো তার তো কথার পরিপ্রেক্ষিতে আসছে। সে এত সম্মান নিয়ে এত সে কনসার্ন, কিন্তু অথচ মোহাম্মদের মতো একটা নোংরা ব্যক্তিকে সে নবী মানতেছে। উনি সত্য নিয়ে কনসার্ন না তো ইকবাল ভাই, উনি সত্য নিয়ে কনসার্ন না। না সত্য নিয়ে কনসার্ন না থাকুক, সম্মান নিয়ে তো কনসার্ন নাকি? একটু শুনে নেন। উনি মোহাম্মদ নামে আপনি যাকে চিনেন বা সত্য যে মোহাম্মদ ক্যারেক্টার, উনি এইটাতে জানতে বুঝতে কোনোটাতেই আগ্রহী না। সমাজে স্টাবলিশ যে মোহাম্মদ আছেন, যিনি হেরা গুহায় ধ্যান করতেন, যিনি ছিলেন পরম একজন নারী বান্ধব একজন লোক, সবাইকে সম্মান করতেন, বুড়ির কাটা তুলতেন, এই যে স্টাবলিশ যে মোহাম্মদ, উনি তার ফলোয়ার এবং উনি তাকে ফলো করতে বলতেছেন, নট অ্যাকচুয়াল যে মোহাম্মদ ক্যারেক্টার আছে সেই মোহাম্মদকে না। সো উনি ওটাকে ফলো করতেছে না। তো উনি ইসলাম বলতে এইটা বোঝাচ্ছে না যেটা কোরআন হাদিসে লেখা আছে। উনি ইসলাম বলতে এটা বোঝাচ্ছে যেটা তার ফাদার তার ফ্যামিলিতে অ্যাপ্লাই করতো। হাসতে পারেন, বাট রিয়েলিটি এটা। আই থিংক আর ফারাজ ভাই, উনি যে এত কনসার্ন ওনার ফ্যামিলির সম্মান নিয়ে, সম্মান চলে যাচ্ছে ওনার হাজবেন্ড নাস্তিকের জন্য, কিন্তু উনি যে প্রেম করে বিয়ে করলো তখন ফ্যামিলি সম্মান যায় নাই। আমাদের সমাজে তো এটাকে হারাম বলে মানা হয়। ইভেন এটা ইসলামের বিরুদ্ধে, সমাজের বিরুদ্ধে, বাবা কষ্ট পায়। ঠিকই বলছেন। হ্যাঁ, এটা উত্তর কি? আমি প্রেম করতে থেকে যাই না, আমি প্রেম করার পরে আমার বাবার 100% সম্মতি পর্যন্ত অপেক্ষা করে তারাটাই তো হারাম। আরে ভাই, এটাই তো অসম্মানজনক। করতে পারবা না। এই মানে ভাই, মানে আমার বাবা সবসময় বলছে, তোমার যদি কাউকে পছন্দ থাকে আমাকে বলবা, আমি দেখবো, এবং অবশ্যই যদি সে উপযুক্ত হয় আমি তার হাতে তোমাকে তুলে দিব। এটা তো বলে না, হলেও তো সমাজের লোক বলবে যে কেমন বাবারে বাবা, নিজের মেয়ের নিজে পছন্দ করে বিয়ে দিল না, নিজে পছন্দ করে বিয়ে করে ফেললো। সমাজের লোক তো একটা সেকেন্ড টিয়াপু, আমি আপনাকে একটু থামাই। অ্যাকর্ডিং টু হার, উনি যে প্রেম করেছেন এবং প্রেম করে যে ওনার ফাদার থেকে অনুমতি নিয়ে বিয়ে করেছেন, এইটা অ্যাকচুয়াল ইসলাম। অ্যাকর্ডিং টু হার, উনি যে প্রেম করেছেন এবং প্রেম করে ওনার হাজবেন্ডের অনুমতি নিয়ে বিয়ে করেছেন, এইটা অ্যাকচুয়ালি অ্যালাউড ইন ইসলাম। উনি এটা মনে করেন, আই ট্রুলি থিঙ্ক যে উনি এটা মনে করেন। এটা আছে কিনা আদৌ ইসলামে, এটা উনি জানতো আগ্রহী না, এটা করতে আগ্রহী না। আচ্ছা, তাহলে পরে আমি তো এই প্রশ্ন করতেই হয়, যেহেতু ইসলামিক একটা ব্যাপার আছে। আপনি যে কাজ করেন,
আপনার নন মাহরাম যারা তাদের সাথে, তাদেরকে কি আপনি আপনার বুকের দুধ খাওয়াইছিলেন? আচ্ছা, একটা স্যার, ইকবাল ভাই একটা স্যার, উনি তো তবে সলভই করে দিতে পারি, সমস্যা যেটা আছে সেটা তো সলভই করে দিতে পারি। এই কোনটা? সংশয়বাদী ভাই, আপনি তো এই কাজই করতে পারেন। আপনি ধরেন দিনরাত 24 ঘন্টা মোহাম্মদের গালি দিয়ে বলতে পারেন এইটাই ইসলাম, আমি যেটা করতেছি এইটাই সঠিক ইসলাম, পারুল এটা বলে ভাইয়া, তো কাটাই পারেন। ফারাজ ভাই, আমি একটা কথা বলে তারপর চলে যাব। আর কথাটা হচ্ছে যে উনি যে বারবার বলতেছে যে ওনার মা বাবা ওনাকে যেটা শিখাইছে সেটাই হচ্ছে ইসলাম, প্লাস হচ্ছে বলতেছে যে ওনার হাজবেন্ড তো পড়ে নাই, ওনার হাজবেন্ড তো না পড়ে বলতেছে নাস্তিক হয়ে গেছে। তাহলে আমি ওনাকে একটা প্রশ্ন করতে চাই যে ওনার মা বাবা ওনাকে যদি ছোটবেলা থেকে শিখিয়ে আসে যে বৃত্তাকার ত্রিভুজ আছে, আর বৃত্তাকার ত্রিভুজটা কিন্তু উনি নিজেও দেখে নাই, ওনার হাজবেন্ডও দেখে নাই। এখন উনি দাবি করতেছে, ওনার মা বাবা যেহেতু বলছে যে বৃত্তাকার ত্রিভুজ আছে, ওনার হাজবেন্ড বলতেছে আমি মানি না। সেজন্য কাকে কাকে প্রমাণ দিতে হবে বা কাকে জেনে শুনে বলতে হবে? এখানে তো দেখতে আমি হবে এই দুজনেই তো মানে না, টিয়াপু তাই না? সুরজ ভাই তো অলরেডি এস্টাবলিশ করে দিচ্ছে যে এই যে মানুষের যে রেশনাল যে ফ্যাকাল্টিস যেটা, এটা তো তার ঠিক মতো কাজ করে না রে ভাই। এই যে আপনি যে যুক্তির কথাটা সেটাই। বললেন, যে অ্যাকচুয়ালি এই জিনিসটা কেউ, আপনার পয়েন্ট এইটাই যে কেউ বললেই তো আর সেটা সত্যি হয়ে যায় না, রাইট? আপনার বাপে বললেও সত্যি হয়ে যায় না। ইনফ্যাক্ট হ্যাঁ, আর উনি বলতেছে যে জেনে শুনে বলতে হবে, যে আমার না বলার জন্য, না মানার জন্য জানার তো দরকার নাই। আর আমি ওর বাপে কি, জানি না, ওনার সেজন্য বাপে আমার কি জানার জেনে শুনে দরকার, আমি বলছে না তাহলে? করতেছি, মানতেছি না, সেজন্য আমার জানার দরকার নাই। কিন্তু তুমি যে বলতেছো আছে, এই জন্য তোমার জানার দরকার আছে, তুমি আমাকে জেনে তারপর প্রমাণ দিবা। হ্যাঁ, এখানে তো আমি ওর যদি নাও জানি আব্বাজান, তাও তো টিয়াপু, এই প্রশ্নটা করা যায় না যে ওনার আব্বাজান কি কয়টা বই পড়ে, 5টা পড়ছে না 3টা পড়ে, এবং কোরআনের অর্থ এক্স্যাক্টলি। কোন অর্থ পড়ে সেই এই ইসলাম আপনাকে আব্বা শিখাইছে? যেহেতু করছে সঠিক করছে, আব্বার প্রেস্টিজে যেহেতু, আই রিয়েলি হোপ, আমি মানে জোক করে বলতেছি না, আয়েশা আপুর মতো যদি একটা মেয়ে আমার থাকতো, আই উড বি সো প্রাউড। এত অবিডিয়েন্ট একজন মেয়ে, আমি জেনুইনলি হ্যাপি হইতাম যে আয়েশা আপুর মতো মেয়ে যদি আমার হইতো, যে আমার আচ্ছা প্রত্যেকটা কথাকে সে ভাইয়া, এত লেজিটলি আপনারা কথা বলেন, আমি যাচ্ছি। জি টিয়াপু, আমি তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমিও হচ্ছে জয়েন্ট ফ্যামিলিতে আছি, তো আমার হাজবেন্ড যদিও অ্যাথিস্ট, কিন্তু আমার শ্বশুর প্লাস হচ্ছে বাকিরা হচ্ছে যেহেতু আস্তিক, তাদের জন্য এখন রান্না করতে যাব। যাই হোক, টিয়াপু, ভালো আপনি থাকবেন যাওয়ার আগে সবাই। আমি একটা কথা বলি টিয়াপু, আপনি যাওয়ার আগে, ওকে। আচ্ছা আপনি জাস্ট একটু চিন্তা করেন, সবার উদ্দেশ্যে আমি প্রশ্নটা করি আর কি। এই যে আপনি যে আপনার ইনলস যারা, তারা ধার্মিক, এটা যে কনসিডারেশন নিলেন না আপনি, নিয়ে তারপরে হ্যাঁ, এটা কিন্তু নিলেন, আপনি একটা দেখাইতে পারবেন, একটা ইনস্ট্যান্স দেখাইতে পারবেন যে একটা ধার্মিক সাইড থেকে কখনো তারা কি এই জিনিসটা, এই যে ধরেন তারা খাচ্ছে, তারপর ধরেন ঘুমের থেকে উঠছে, বাসার থেকে বেরোবে, পা ডান পাশ দিতে আলহামদুলিল্লাহ, এইটা ওইটা সমস্ত কিছু, সারাক্ষণ কিন্তু সে আশেপাশে নাস্তিক থাকুক, নাকি হিন্দু ধর্মের মানুষ থাকুক, নাকি অন্য ধর্মের খ্রিস্টান ধর্মের মানুষ থাকুক, ডাজন্ট ম্যাটার, তার যে ধর্মের যে ব্যাপারগুলো সে কিন্তু অলওয়েজ এক্সপ্রেস করতেছে, ঠিক না? সে কিন্তু ধর্মীয় পোশাক পরতেছে, হ্যাঁ, ঘোরাঘুরি করতেছে। তার কিন্তু একটা ধার্মিক লোকের কিন্তু আশেপাশের অন্য ধর্মের লোক কিংবা নাস্তিক, ফর এক্সাম্পল, সে যদি ফ্যামিলি মেম্বার হয়, তাদের ব্যাপারে তো কোনো কনসার্ন নাই। আজ পর্যন্ত কোনোদিন দেখাই নাই, আমি তো এটা দেখি নাই যে কেউ বলতেছে আরে ছেলেটা তো নাস্তিক, ওর সামনে তুমি এত আল্লাহ আল্লাহ করতেছো কেন? এই কথা শুনছেন কোনোদিন? কেউ বলছে কোনোদিন? না সেরকম শুনি নাই। তবে ইকবাল ভাইয়া, হ্যাঁ। আমি কিন্তু অনেক, আমার মনে হয় আমি অনেক ভাগ্যবতী, যদিও ভাগ্যতে বিশ্বাস করি না, এটা জাস্ট কথার কথা বললাম, মানে ভাষা বুঝাতে। হ্যাঁ, বুঝতে আমার পারছি। আমার ইনলসরা কিন্তু খুবই ভালো, মানে তারা জানে আমি অ্যাথিস্ট, কিন্তু আমার নিজের বাবা কিন্তু জানে না, কিন্তু আমার ইনলসরা সবাই জানে, এবং তারা আমাকে এভাবেই অ্যাকসেপ্ট করে নিছে এবং আমাকে ভালোবাসে, খুবই ভালোবাসে, আমাকে বলে যে আইডিয়াল। গুড, সেটা ঠিক আছে। আমি জানতে চাচ্ছি, আমি হ্যাঁ, যে কিন্তু এটা হচ্ছে কথাটা বললাম, এক্সেপশন, কিন্তু অন্যান্য লোকেরা, যেমন উনি নিজেই তো ওনার নিজেকে স্পেশাল ভাবতেছে, এই যে এখানে চিল্লাচিল্লি করলো, উনি ভাবতেছে যে ওনার যদি আপনার একটা রাইট শাশুড়ি আছে। হইতো, টিয়াপু, আয়েশা আপুর মতো যদি শাশুড়ি হইতো আপনার, আপনি আল্লাহ, জীবন শেষ হয়ে যেত। আমার পয়েন্ট এটাই ছিল যে তার যদি রাইট থাকে যে সে তার হাজবেন্ডে বলবে যে আমার ইয়ের জন্য, আমার পরিবারের যে লোকজন, তাদের মনোতুষ্টির জন্য, তাদের এটা কি বলে আপনার স্যাটিসফ্যাকশনের জন্য, তুমি তোমার নাস্তিকতা এটা বাদ দিয়া তুমি ভান ধরো যে তুমি মুসলিম, তুমি নামাজ পড়ো, এটা পড়ো কেন ভাই? এই একই রিকোয়েস্ট তো সেও করতে পারে যে আমার শান্তির জন্য তোমার বাপ মারে আল্লাহর ওয়াস্তায় ভাই এসব আল্লাহ এগুলি বাদ দিতে বলো, সে এই রিকোয়েস্ট সেও করতে পারে না? কিন্তু এই যে ইয়েটা আপনার অ্যাকোমোডেশন, যেটা এটা অলওয়েজ ওয়ান ওয়ে, অলওয়েজ নাস্তিকরাই ধার্মিকদেরকে অ্যাকোমোডেট করে চলতে হবে অলওয়েজ। ভাই, আস্তিকদের দিল আমরা সবাই জানি খুব সেনসিটিভ, খুব খুব নরম। এটা খুব পায়াস, এটা পাও, মানে একটা বিন্দুর মতো, একটা শিশির কোনা বিন্দুর মতো, একটা খুব সফিস্টিকেটেড একটা জিনিস।
কেন এই সেনসিটিভ দিলে আপনি একা দিতে যাবেন? আপনার দিলে তো কোনো আরেকটা, ব্যাপার ওনারা নেই, নিজেদেরকে না, খুবই acceptable স্পেশাল ব্যাপার। ভাবে যে ওনাদেরকে সবসময় স্পেশাল ভাবে ট্রিট করতে হবে। ঠিক যেমন তাদের উনি এখানে ট্রিট স্পেশাল একটা করতেছে, আমরাও যদি অন্ধবিশ্বাস এটা আছে, আপনি করতাম তাকে তাহলে উনি কিন্তু তাদের মানতেন না। তাদের একটা স্পেশাল অন্ধবিশ্বাস আছে, আপনি তাদেরকে স্পেশাল প্রিভিলেজ দিবেন না? না 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 এটাই কি ফারাজ ভাই, আপনাদের so-called আমি জানি মানবতা? আপনি মজা করে বলতেছেন, তারপর আসলে 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 আমরা এই অবস্থায় আসছি এই কারণেই, এই কারণেই আমরা আসছি যে যে আমরা মনে করি যে না এদেরকে একটু ইয়ে করে চলি আর কি, এদের তো আমাদের পরিবারের লোকজন, অথচ ওই অ্যাকোমোডেশনটা তো ওই শালারা কোনোদিন দেয় নাই, আজ পর্যন্ত কোনোদিন দেয় নাই। শুধুমাত্র আমাদেরকেই বলতে হয় যে না ঠিক আছে, তোরে দেখায় আমি একটু নামাজ পড়লাম, তোরে দেখায় আমি এটা বললাম না, কথা বললাম না। অ্যাকচুয়ালি আমার মনে হয় সময় চলে আসছে যে উল্টা ওদেরকে বলা, যদি সেফ থাকা যায় আর কি, যে বেটা তুই কি বালসারা বিশ্বাস করিস, যেগুলো তোর নবী ছিল লুচ্চা, এগুলো অ্যাকচুয়ালি ওপেনলি বলা উচিত এখন। আমার মনে হয় সেই সময়টা চলে আসছে যে মানে ভদ্রতার খাতিরে চুপ থেকে নিজের যে অধিকার যেগুলো। আয়েশা আপু আপনার স্ক্রিনের উপর আচ্ছা থেকে তো পারবে ভাই। আপু, ভাইয়া ফারাজ ভাই, আমি আপু, চলে যাচ্ছি। আপু এর আগে বলে যাচ্ছি যে সংশয়বাদী ভাইয়াকে যে আপনি ইসলাম যা বলতেছে সেটাই শুনুন, যে ইসলাম যেভাবে ওয়াইফকে ট্রিট করতে বলে ঠিক সেভাবেই ট্রিট করেন। সবচেয়ে ভালো হয় আপনি যদি ইসলামে ফিরে আসেন, আল্লাহর প্রতি ঈমান আনেন, ঈমান এনে 4টা বিয়ে করেন, বিয়ে করে তারপর ওনাকে জিজ্ঞেস করেন যে উনি সেটা পছন্দ করবে কিনা, 4টা বিয়ে করে আস্তিক হলে পছন্দ করবে কিনা। আমার মনে হয় পছন্দ করতে পারে। আপনি সেটা করেন, খুব ভালো হবে। ওনার ফ্যামিলিতে আর ইয়ে দেওয়ার দরকার নেই। টিয়াপু আপনি জানিয়ে মজা করেই বলতেছেন, ইসলামকে পিঞ্চ করে বলতেছেন রেদার দেন ওনাকে। ঠিক আছে টিয়াপু, অনেক অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য এবং কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন হ্যাঁ, টিয়া। ভালো থাকবেন সবাই। ইকবাল ভাইয়াকে কিন্তু আমি অনেক পছন্দ করি। সবাই সবচেয়ে পছন্দ করি আসিফ ভাইয়াকে আর ইকবাল ভাইয়াকে। আর ফারাজ ভাইয়া তো আমার সাথে ফ্রেন্ডস আছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক ফারাজ আছে, ভাই আপনাকে অনেক পছন্দ করি। আচ্ছা থ্যাংক ইউ। আমি খুব অফেন্ডেড হয়েছিলাম, আমি এখনই বাথরুমে যে কাঁদতাম। থ্যাংক ইউ আপনি অনারেবল মেনশন। হ্যাঁ আমি তারপর আসি তো ভাই, আমি এখন ভাবতেছি না এখনই লাইভটা বন্ধ ঠিক করে আছে, বাথরুমে বাই, যে কান্না টাটা। করবো। ওকে বাই বাই, হ্যাঁ বাই বাই। হ্যাঁ তো যাই হোক, ইয়ে ভাই এটা দেখেন কি একটা, সরি ফারাজ ভাই, আমি একটু ফ্লোর যদি নিতাম। হ্যাঁ আপনি আপনি কথা বলেন তাহলে ইয়ে ফারাজ ভাই আমি একটু ঘুরে আসছি। আচ্ছা শিওর প্লিজ ব্যাক করে নেবার। আচ্ছা, হ্যাঁ থ্যাংক ইউ রেফারেন্স দিতে যাচ্ছেন। হ্যাঁ দেখেন, আপনি যেটা দেখাইতে আসেন দেখাতেন। থ্যাংক ইউ ফারাজ ভাই আমাকে যুক্ত করার জন্য। আমি আসলে অনেকক্ষণ যাবত আপুর কথাগুলো শুনতেছিলাম। আমার কাছে মনে হইতেছে যে আপু যে ইসলামকে স্ট্যান্ডার্ড ধরে আপুর মনের ভিতরে যে কল্পিত ইসলাম, সেই কল্পিত ইসলামের যে রেফারেন্সটা আমার মনে হয় কয়েকটা ওনাকে একটু দেখানোই দরকার, যে আসলে উনি যেভাবে ইসলামকে ভাবতেছে যে মহান ধর্ম, তার এখানে কোনো ভুল থাকতেই পারে না। উনার নারীদের ব্যাপারে ইসলাম কি কথা বলে বা কি বলছে, সেই কয়েকটা জিনিস আমার আপুকে একটু দেখানো দরকার। তো আমি আসলে ওনাকে একটু দেখাই এই জিনিসটা জিজ্ঞেস করতে চাই, উনি এটা দেখে কি মনে করে। যেমন প্রথম দিকে আমার মনে হয় যে টপিকটা স্টার্ট হয়েছিল যে ইসলামে যে শারীরিক সম্পর্কের ব্যাপারে যে জোর জবরদস্তির যে কথাটা বলে, সেটার একটা রেফারেন্স আমি একটু দেখাতে চাই। সরি, আমি ভুল রেফারেন্স দেখাইতেছিলাম, জাস্ট একটু এই তো। হ্যাঁ, সংশয়বাদী আপু কি দেখতেছেন? সংশয়বাদী আপু আপনি কি রেফারেন্সটা দেখতেছেন? না, আমি এসব রেফারেন্স দেখতে চাই না। এক কথা ঘুরাই ফিরাই খালি এই যে শারীরিক সম্পর্ক জোর করে আমি আপনাকে জাস্ট দুইটা রেফারেন্স দেখাবো। আমি ওগুলাই বিশ্বাস করি না। দেখেন না, আপনি যদি হাদিস বিশ্বাস না করেন তাহলে তো আপু আপনার ঈমানই থাকতেছে না। কারণ ইসলামের আকীদা অনুযায়ী কোরআন এবং হাদিস দুইটাকেই আপনাকে মানতে হবে, বিশ্বাস করতে হবে। আচ্ছা আমি আপনাকে আপনি বিশ্বাস করেন না করেন, আপনাকে আমি জাস্ট হাদিসটা দেখাই। সহিহ মুসলিম হাদিস একাডেমি হচ্ছে সহিহ। হ্যাঁ দেখেন এখানে একটু হাদিসটা কি আপনি একটু পড়বেন? আপনি পড়েন, আপনি কি একটু হাদিসটা পড়তে পারবেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পড়ি। দেখেন এখানে কি বলতেছে, কোন মহিলাকে দেখে কোন পুরুষের মনে যৌন কামনা জাগ্রত হলে সে যেন তার স্ত্রী অথবা কৃতদাসের সাথে গিয়ে মিলিত হয়। সাউন্ডস ভেরি গুড। আচ্ছা একটু আগাই। আমর ইবনে আলী রহমতুল্লাহ আলাইহি জাবির থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলাকে দেখলেন, তখন তিনি তার স্ত্রী জাইনাবের সাথে নিকটে আসলেন। তিনি তখন তার একটি চামড়া পাকা করার ব্যস্ত ছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রয়োজন পূরণ করলেন।
দেখেন তার ওয়াইফ কিন্তু একটা কাজ করতেছিল। ওই যে আসিফ ভাই প্রথম দিকে শুরুর দিকে আপনাকে একটা রেফারেন্স দেখাইতেছিল, সে যদি কোনো গৃহস্থালিক কাজে ব্যস্ত থাকে, ডাজন্ট ম্যাটার ইফ শি ইজ ইন এ মুড অর নট, হাজবেন্ড তাকে বিছানায় উঠতে বলবে, সে উঠবে। দেখেন আচ্ছা, এখানে এই স্ত্রী কিন্তু মাসার ভাই, আপনি কি এটা বলতে চাচ্ছেন যে নবী, এই যে এখানে থাকা যেটা লেখা যে জাবির থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলাকে দেখলেন, অর্থাৎ রাস্তাঘাটে বা কোথাও একজন বেগানা নারীকে উনি দেখেছেন, তখন তিনি তার স্ত্রী জয়নবের নিকট আসলেন, মানে ওই বেগানা নারীকে দেখে, মানে অপরিচিত নারীকে দেখে উনি কি করলেন, তার স্ত্রীর কাছে আসলেন। তিনি তখন তার চামড়া পাকা করায় ব্যস্ত ছিলেন, মানে তার স্ত্রী চামড়া পাকা করার কাজে ব্যস্ত ছিলেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রয়োজন পূরণ করলেন। এক রাস্তায় নারী দেখে নবী মোহাম্মদ তার ওয়াইফের কাছে যে তার মানে তার চাহিদা, মানে তার যৌন চাহিদা পূরণ করে নিলেন। অতঃপর বের হয়ে সাহাবাদের নিকট এসে বললেন, স্ত্রী লোক সামনে আসে শয়তানের বেশে, মানে নারীরা সামনে আসে শয়তানের বেশে এবং ফিরে যায় শয়তানের বেশে। একজন নারী বা পুরুষ মানুষের সামনে আসে শয়তানের বেশে, আবার ফিরে যায় সামনে আসে। অতএব তোমরা কোনো স্ত্রী লোক, মানে তোমরা কোনো নারী লোক দেখতে পেলে সে যেন তার স্ত্রীর নিকট আসে, মানে কোনো নারী দেখে যদি আপনার যৌন উত্তেজনা হয়, আপনি যেন তার স্ত্রীর দিকে যান, কেননা তার মনের ভেতরে কেননা তার মনের ভিতরে যা আছে তা দূর করে দেয়। এই চরিত্রের ছিলেন নবী আর কি। আচ্ছা ফারাজ ভাই, এখানে কিন্তু দুইটা পয়েন্ট। একটা হচ্ছে রাস্তা দিয়ে একটা নারী হেঁটে যাচ্ছিল, তাকে দেখে নবী কামোত্তেজিত হয়েছে, অবশ্যই সে এক্সাইটেড হয়েছে, he was turned on, so turned on, he was so turned on that he had to come back to his wife, even though his wife was busy ভালো কিছু করছে, এরকম রেফারেন্স নাই? না ভালো কিছু যাবো আপু, অনেক ভালো কিছু করছে, সেগুলো আস্তে আস্তে যাই। আপনি কি উত্তেজিত হওয়া ছাড়া বা ইমোশনাল হওয়া ছাড়া কি কথা বলতে পারেন? ধরেন আপনার নবী হাজারটা ভালো কাজ করছে, অনেক ভালো কাজ করছে, ভালো কাজ করে আমরা যেমন পড়াশোনা করে বইটা উল্টায় রাখি, উনি ভালো কাজ করে সবকিছু উল্টায় রাখছেন, কোনো সমস্যা নেই, মেনে নিলাম। এতে কি আমরা সহিহ হাদিস থেকে ওনার যে ঘটনাটা পাচ্ছি, যে উনি রাস্তায় নারী দেখে কামাতুর হয়ে তার স্ত্রীর কাছে এসে যৌন সঙ্গম করতেন, করে আবার বলতেন তিনি রাস্তায় মেয়ে দেখছেন, তিনি হর্নি হয়েছেন, তিনি কামাতুর হয়েছেন, মানে রাস্তায় একটা নারী দেখে হর্নি হয়ে গেছেন আপনার নবী, তারপরে যে তার ওয়াইফের সাথে শেষ করে আপনার নবী বলতেছে যে নারী আসে, স্ত্রী লোক আছে শয়তানের বেশে, আবার চলে যায় শয়তানের বেশে। সে রাস্তায় একটা র্যান্ডম নারী দেখে হর্নি হয়ে গেল এবং পরে বলল ওই মেয়েটাই খারাপ, মেয়েটা আসছে শয়তানের বেশে। এরকম ছিল আপনার নবী। এই রেফারেন্সটা আপনাকে মাসা ভাইয়া দেখাইতে যাচ্ছিল। যে আমি এগুলা হচ্ছে মানি না, আমি এই যে সমাজে প্রতিষ্ঠিত নবী আছে, ভালো কাজ করছে, সেগুলা মানি। তাহলে আপনি তো বুঝতেই পারছেন, আমাকে বুঝে কেন আবার এগুলো আমার সামনে আনতেছেন? এই জন্য আমি দেখাইতাম না। ঠিক আছে, আমি বুঝতে পারছি। দেখানোর উদ্দেশ্য এটা না যে আপনি হাদিসটাকে মানেন, এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটাই, উনি এটা ব্লেম স্বীকার মতো এরকম। আপনি বলেন, তারপর আমি বলছি, বল। আচ্ছা না, এই হাদিসটা দেখানোর উদ্দেশ্যটা এটাই যে আপনার মতো 90% বাংলাদেশি যে মডারেট মুমিনেরা আছে, তারা জানি না তাদের ব্যাপারে ইসলামের ভিতরে এই কথাগুলো বলা আছে, এবং এই কথাগুলো আমাদের বলা না, এই কথাগুলো আমরা বলি না, নাস্তিকরা বলি না, এই কথাগুলো আপনাদের হাদিসের সহি সিয়াসিত্তার হাদিসের অন্তর্ভুক্ত হাদিস। এবং একজন মুমিন বা মুমিনা যদি একটা সহি হাদিস অস্বীকার করে, তাদের ব্যাপারে ফতোয়া হচ্ছে তারা মুরতাদ। এবং আপনি যদি মুরতাদ হয়ে যান এই হাদিসটা অস্বীকার করার কারণে, আপনার ব্যাপারে আপনার ইসলামই বলছে যে আপনাকে হত্যা করে ফেলতে হবে। এবং এই কথাটাও আমি নাস্তিক বলতেছি না, এই কথাটাও আপনাদের ধর্মের ইসলামেরই একটা সহি হাদিস, এবং এই ব্যাপারে 4 মাযহাবের 4 ইমামের একমত। আচ্ছা, আমি এখানে একটা কথা বলি যে থ্যাংক ইউ ইয়াব ভাই, উনি আমার সাথে একবারেই একমত হয়ে গেলেন যে উনি অ্যাকচুয়াল রিয়ালিটি, বাস্তবতা সম্পর্কে উনি কনসার্নই না, উনি কনসার্ন হচ্ছে তার পরিবারের যে মান সম্মান আছে, পরিবারের প্রেস্টিজ আছে, সেটার উপরে উনি কনসার্ন। রিয়ালিটিতে নবী কি করছে না করছেন উনি এটাতে মোটেও কনসার্ন না। মানে আপুর কাছে এটা এখন মানে পুরোপুরি বলা যায়
ভাইয়ার কাছে যদি 5% ইম্পর্টেন্ট হয়, মানে ইসলামে যা যা আছে এটা সত্য কি মিথ্যা, আপুর কাছে 1% ইম্পর্টেন্ট না যে ইসলামে যা যা বলা আছে এটা সত্য কি মিথ্যা। সংশয়বাদী ভাইয়ার কাছে ইসলাম যতটা ইম্পর্টেন্ট, আপুর কাছে ইসলাম তার 100 ভাগের 1 ভাগও ইম্পর্টেন্ট না। তো আই গেস আই ডোন্ট থিঙ্ক এখানে যেহেতু যার কাছে সত্যের কোনো মূল্য নাই তার সাথে ফরাজ ভাই, আলোচনা ফরাজ ভাই, further করার কোনো রিজন জি। তাহলে পরে এই কথা কেন বলো যে 5টা বই পড়ে আসেন, অর্থ সহ পড়ে আসেন, এইসব স্টুপিড কথাবার্তা কেন বলো? এগুলো মিথ্যা কথা। উনি বুঝে যাচ্ছে যে উনি এগুলো মিথ্যা কথা বলতেছেন। এগুলার কোনো ইয়ে নাই, এগুলার কোনো ভিত্তি নাই। ঠেকানোর জন্য just শুধুমাত্র। এক্স্যাক্টলি কোনো একটা কথা বলতে হবে, এই জন্য এটা এই কথাটা বলতেছে। তাহলে তো ওই যে আপনারা একটু আগে একটা কথা বলছেন, আমি পুরোপুরি শুনি নাই, আপনারা একজন একজনকে অ্যাকিউজ করতেছিল। উনি কিন্তু এখন একবারেই মানে আমার সাথে স্বীকারই করলেন, স্বীকার করলেন যে আমি ওনার সম্পর্কে যে এস্টিমেশন দিয়েছিলাম ওটা 100% রাইট। উনি ওইটাকে ইয়ে করতেছেন। ক্যারি করেন ভাই, আমি এটার ভিত্তিতেই বলতেছি যে কিছুক্ষণ আপনার আগে আপনার কথা বলতেছিলেন যেখানে কিনা একজন আরেকজনকে বলতেছে যে যে তুমি ফোন ধরো না, হ্যাঁ, এটা সন্দেহের উদ্রেক করে, এবং ব্যাপারটা হচ্ছে যে তার কাছে তো কোনো প্রমাণ নাই যে আসলে সে কিছু করতেছিল বা অন্য কারোর সাথে ছিল। আমার তো মনে হয় তার ওই যে সংশয়বাদী নাকি, এর তো ডিরেক্ট মানে যা মনে চাই তাই শুধু আর সন্দেহ না, বলা উচিত, মাথায় রেখে, হ্যাঁ, পরিবারের সম্মানের কথা মাথায় রেখে বলা উচিত যে তুমি এটা করছো, প্রমাণ আমি দিব না, এটাই করছো, এটাই, হ্যাঁ, তার মতো করেই দেখা, মানে তার মতো করেই করো। ঠিক আছে, এইভাবে এরকম বলা যেতে পারে, বাট আমরা তারপরও আয়েশাপুর মানে ইয়ে চাই না কার থেকে ই করা হচ্ছে, আই ডোন্ট নো কার থেকে ই করা হচ্ছে এটা। আমরা চাই না যে আমরা চাই না সংশয়বাদী ভাইয়ের ফ্যামিলি তার কোনো ঝামেলা হোক। যেটা জানা বুঝার এটা অলরেডি হয়ে গেছে যে আপু আমি চাই আসলে ঝামেলা হোক, আমি আসলে চাই ঝামেলা হোক। আমি চাই না, আমি চাই মানে যেইভাবেই হোক মানে রিজলভের বিষয়টা ঠিকভাবে রিজলভ হয়ে যাক। না না, এটার কিভাবে রিজলভ হতে পারে যদি না আপনি একটা সাইড যদি আমি আই ফাকিং ডোন্ট কেয়ার তার ফ্যামিলিতে কি আব্দুল্লাহ হইছে না হইছে। না সেটা তো আপনি তো বলতেছেন যে আপনি চান না যে, আপনি তো এখন উল্টো বলছেন যে আপনি চান না যে ঝামেলা হোক। আমি চাই না যে তার মানে যে ডিসিশনই তারা নেক ওটা মানে কোন একটা কিওটিক পজিশন থেকে নেক, কারণ এখানে সংশয়বাদীর ভাইয়ের কিন্তু লাইফের বিষয়টাও আছে। যদি বলে দেয় যে উনি তো এই সেই এগুলো কথা বলছে, তাহলে তো সংশয়বাদী ভাইয়ের জীবনের পড়তে যাবে। তো এটা যতটা কম কেওটিক উপায়ে শেষ হয়ে যায় বা যেটাই হোক সেটা হোক, আর আমি আপুর সাথে কথা বলতে আর ইন্টারেস্টেড না, বিকজ আপুর কাছে সত্য জিনিসটা ইম্পর্টেন্ট। যার কাছে আপনি সুন্দর কথা বলছেন, তার সাথে যৌক্তিক আলোচনার কোনো মানেই হয় না, এটা পিওর ওয়েস্ট অফ টাইম। 100% যে যার সত্যের প্রতি কোনো রিগার্ড নাই তার সাথে কথা বলা মানে একদমই মানে সময় নষ্ট, সেজন্য আর এগুলো নিয়ে কথা বললাম। বাট আমি মানে ওই যে লোক আছে এখানে আর কি, তার কথা বলবো আর কি আমি, যে ভাই আপনার কি মানে বলস নাই, আপনার কি আপনি কি মানে কাইটা ফালাই দিচ্ছেন এটা? আপনি সিরিয়াসলি আপনি একজনের সাথে সম্পর্কে আছেন, কেন আছেন সেই সম্পর্কে, কেন এক্স্যাক্টলি আপনার মানে একটা মানুষ আর একটা মানুষের সাথে সম্পর্কে কেন থাকে? নিজের ইচ্ছায় আর কি, কেন থাকে? সেই সম্পর্কটা যদি আপনাকে কমপ্লিট না করে, আপনার মানে এটা যদি আপনার প্রেস্টিজের জন্যই আছেন, এটা কিসের প্রেস্টিজ? এইসব মানে এইভাবেই তো আমরা মরছি রে ভাই। পুরো বাংলাদেশের মানুষের কাছে এই ফালতু সুপারফিশিয়াল জিনিসগুলা সবচেয়ে ইম্পর্টেন্ট। এই কারণে আমরা মরছি ভাই, এই কারণে আমাদের মধ্যে হাজার হাজার পোলাপাইন আছে। একটু চুপ থাকেন, আপনি চুপ থাকেন। এখন হাজার হাজার পোলাপাইন আছে যাদের ট্যালেন্ট একটা নির্দিষ্ট জায়গা হয়তো বা ছিল, বাবা মায় করতে দেয় নাই, কারণ সামাজিক প্রেস্টিজ। আপনার একটা মেয়ে হয়তো বা কিছু করতে চাইছে, একটা ছেলে হয়তো বা কিছু করতে চাইছে, একটা ছেলে হয়তো বা আরেকটা ছেলেকে পছন্দ করছে, একটা মেয়ে হয়তো বা আরেকটা মেয়েকে পছন্দ করছে, একটা ছেলে হয়তো বা আরেকটা মেয়েকে পছন্দ করছে যার ফ্যামিলির পছন্দ ভাল লাগে না, সামাজিক প্রেস্টিজ দিছে ভাই, দুজনের জীবন নষ্ট করে। এই বালের প্রেস্টিজ এইটারে করে আর কি, হ্যাঁ, আপনার একেবারে উপরে সবচাইতে চাঙ্গে উঠায়া আর কতদিন চলবো ভাই আমরা? আর কতদিন স্যাক্রিফাইস করবে মানুষজন? যে প্রেস্টিজ ভাই, আপনার এই প্রেস্টিজ দিয়ে আপনি কি করতেছেন? যেখানে আপনি আনহ্যাপি লাইফ, যেখানে আপনি একজনের সাথে বসবাস করতেছেন, তার সাথে আপনি ঠিক মতো কথা বলতে পারতেছেন না। ডু ইউ থিংক ইকবাল ভাই আপনি এই কথাটা কার জন্য বলতেছেন? আপুর জন্য বলতেছেন নাকি এটা? না, আমি ওই যে ছেলেটা তার কথা বলতেছি আর কি, যে আমি জানি না যে আপনি প্রেস্টিজের জন্য যদি এইসব মানে ফোর্থ ক্লাস রিলেশনশিপে যদি থাকেন আপনি, আমি তাহলে
আমি কি বলবো, আমরা lost to be I don't honest. think dude মানে অন্য রিলেশনশিপ নিয়ে ইয়ে করা উচিত। উনি যেমন আছেন যদি যদি উনি মনে করেন ভাই লাইভে এসে ভাই চিৎকার চেঁচামেচি করতেছে এখানে নিজেরা। I don't want to judge. I don't want to judge. আমি আপুরো জাজ তারপর জাজ করতে চাই না তাদের রিলেশনশিপ। তো আপনি তো বললেন না যে সে ওই ইসের জন্য প্রেস্টিজের জন্যই আছে। আমি সেটাই বলতেছি আর কি, যে আপনি তাহলে আমি তাকে বলতেছি না আমি তাকে বলতেছি যে ভাই এই এটার এই যে আপনার ফ্রিকশন যেটা, এটার আলটিমেট মানেটা কি আপনার কাছে ভাই? আচ্ছা নাই, আমি এটার কোনো ইয়ে দিতে মানে কোনো কমেন্ট্রি করতে চাইতেছি না। সংশয়বাদী ভাই আপনার যদি থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য ফার্স্ট অফ অল, অ্যান্ড থ্যাংক ইউ আপু আপনাকেও যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ। আপনার যদি কিছু বলার থাকে বলতে পারেন, আপুরও যদি কিছু বলার থাকে বলতে পারেন। আমরা একটু এইটা একটু শেষ করি। ইকবাল ভাই এটাকে আমরা মানে এই ওনাদের টপিকটা আমরা আজকের জন্য তাহলে শেষ করি, বহু ড্র্যাগ হয়েছে। আসলে এটা শেষ তো নাকি? শেষ না? জি সংশয়বাদী ভাই আপনাকে কিছু বলার আছে? আমি তো ফার্স্ট ভাই আসলে দেখাতে চাইছিলাম যে সংশয়বাদী ভাই যে লুচ্চা নবী বলে, ইকবাল ভাই যে লুচ্চা বলছে, এটা কেন বলে এটা একটু দেখাতে চাইছিলাম। না প্লিজ আল্লাহর ওয়াস্তে ভাই, মেসা ভাই প্লিজ সংশয়বাদী ভাই বলেন ভাই। সংশয়বাদী ভাই বলেন। ব্যাপার হচ্ছে কি, সে হচ্ছে আমার চেয়ে বড় নাস্তিক, কিন্তু সে মুখে প্রকাশ করতে রাজি না, কিন্তু তার কাজের ভিতরে কর্মের ভিতরে সবকিছুতে সে আমার চেয়ে বড় নাস্তিক কাজে কর্মে, কিন্তু সে হচ্ছে মুখে সে তোমাদের কথায় আমি আমার ঈমান নষ্ট মুখে করতেছি হচ্ছে না, ফিরে আসতেছি না দেখে আমি নাস্তিক। তোমাদের যা ইচ্ছা মনে করো, তা আমার কিছু যায় আসে না। ঠিক আছে। এখন ব্যাপার তোমরা হচ্ছে আমাকে নাস্তিক মনে করো, ব্যাপার আমি হচ্ছে নাস্তিক শুধু হয়ে সে না বাংলাদেশের আপনার 90% হবে, 90% না হলে 70% 70% থেকে 90% ইসলাম কি বাল বলছে এটা, ইসলাম কি বলছে এটা উনি কোন আব্দুল্লাহ দিয়েও গুণা না। এইটা আমি 100% শিওর। ওটা উনি নিজেই বলেন আর কি, আমার আর কি বলার। সংশয়বাদী ভাই পার্সোনাল প্রশ্ন অবশ্যই, তারপর জাস্ট আমি কিউরিয়াস এই কারণে যে আপনি আপনি একটা রিলেশনশিপে আছেন। আমি তাকে ছোট করার জন্য বলতেছি না, আমি জাস্ট আসলে জানার জন্য বলতেছি যে এটার বাইরে আপনি এক্স্যাক্টলি কি পান এই রিলেশনশিপ থেকে, যেখানে আপনি মানে আপনার কাছে মনে হইতেছে যে এইটা ওয়ার্থ ইট, মানে আপনার এইভাবে একজন ডিসঅনেস্ট একটা, আপনি নিজেই তো বলতেছেন সংশয়বাদী ভাই, আপনি নিজেই লাইভে এসে 1000 মানুষের সামনে বলতেছেন যে সে একটা ফ্রড, বেসিক্যালি সে একটা ফ্রড। হ্যাঁ, রীতিমতো একটা ফ্রড, ডিসেপটিভ। আমি আর বললাম না সে পরের শব্দটা। আমি জাস্ট জানতে চাচ্ছি যে এইটা কি আপনার ইয়ের মতো আর কি, ওই যে আপনার ফ্রড ভাই, কিন্তু ফ্রড বলা যায় না আমি তার কথা বলছি, সে নিজেই বলতেছে যে সে বলো না, সে তো একটা পুরো নাস্তিক, বলো না, সে এটার কথা বলছি আমি যে আরে ভাই আমি ওই যে সংশয়বাদের কথা বলছি। সে বললো না যে সে অ্যাকচুয়ালি সবচেয়ে আমার চেয়ে আরো বেশি বড় নাস্তিক, এটাই বলছি। তার কথা অনুযায়ী বলতেছি যে আপনি একজন ডিসঅনেস্ট একটা ব্যক্তির সাথে আপনি এগেন, আমি জাস্ট কিউরিয়াস এই কারণে, আপনার উত্তর যদি না দিতে আপনি কিভাবে রিকনসাইল করেন, কিভাবে আপনি দিনের সকালবেলা শুরু করলেন দিনটা, এই যে আপনি একটা মানুষের সাথে আপনি কথা বলবেন, তার যে একটা কথা বললে পরে আপনি যেটা বলতেছেন সেটা সে বুঝবে এবং বুঝে সে লজিক্যালি এই জিনিসটা প্রসেস করার চেষ্টা করে। এটা তার ভিতরে কোনো লজিক নেই ভাই, তার ভিতরে কোনো লজিক নেই। আপনি এই জিনিসটা কন্টিনিউ কেন করতেছেন? বুঝলাম তো আমি, সেটা তো আপনার কথা থেকে ক্লিয়ার, সেটা আপনি সেটা মনে করেন। আমি জানতে চাচ্ছি যে এখান থেকে তাহলে আপনি কি পাচ্ছেন, এটা কন্টিনিউটা কেন করতেছেন বা whatever, এটা আপনার হয়তো কিছু ব্যাপার থাকে যেটা হচ্ছে মানে নিজের সাথে ছাড়া অন্য কারো কাছে বলাও যায় না, অন্য দুনিয়ার কারোর সাথে শেয়ার করা যায় না। কোনো অসুবিধা নেই। বাট আমি জানি না আসলে বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে যে আপনার বিয়ে যে জিনিসটা বা একটা ইন্টিমেট একটা রিলেশনশিপে যাওয়া, ফিজিক্যাল ইন্টিমেসির কথা বলতেছি না, এই জিনিসটা। ভাই চুপ করেন তো, আপনি আপনি নিয়ে কথা বলতেছি, আমি আপনাকে নিয়ে কথা বলতেছি, আল্লাহর ওয়াস্তে ভাই আপনাকে নিয়ে কথা বলতেছি না। আই এম ডিসগাস্টেড টু বি অনেস্ট যে এইগুলোরও রিলেশনশিপ বলে, আবার একটা ছেলে একটা মেয়ে জেনুইনলি একজন আরেকজনকে অ্যাডোর করে, একজন আরেকজনের জন্য কেয়ার করে, একজন আরেকজনের হাসি দেখলে পরে আরেকজন স্যাটিসফাইড হয়, সে প্লিজড হয়, ভালো লাগে তার কাছে। এই যে রিলেশনশিপ, এইটারও বলে রিলেশনশিপ। বাংলাদেশে যে এই যে বিয়ে নামের যে ইয়েটা, আপনার যে ডিসেপশনটা, এটা একটা উদাহরণ দেখলাম আর কি আজকে আমরা। আমি জানি না যে এই ধরনের ফালতু মেন্টালিটি থেকে মানুষজন কবে বাইর হবে। ভাই তোর জীবন যেটা,
তুই যার সাথে আসিস সে যদি তোর জীবনটাকে মানে কমপ্লিমেন্ট যদি না করে, হ্যাঁ, তোর যে ঘাটতিগুলো আছে সেগুলা ফুলফিলড হবে ওই, আর তোর যে পার্টনার তার মাধ্যমে, আর তার যে ঘাটতিগুলো আছে তুই সেগুলো ফুলফিল করতেছিস টুগেদার, একটা মানে বিউটিফুল একটা ইউনিয়ন। এই পর্যায়ে যদি না যেতে পারোস, হ্যাঁ, কি করতে তুই এটা রিলেশনশিপ বলস? এটা রিলেশনশিপ বলস একমাত্র এই কারণেই যে বাংলাদেশের পার্সপেক্টিভে এইটাই রিলেশনশিপ, যে এই একটা ছেলে একটা মেয়েকে যে পছন্দ করে এটা না, পুরা 14 গোষ্ঠী অন্য সাইডে 14 গোষ্ঠীর পছন্দ করতে হবে, পুরা ফ্যামিলি আরেকটা ফ্যামিলিকে বিয়ে করে। এটা হচ্ছে কি আপনার বাংলাদেশের ট্রেডিশনাল যে আপনার রিলেশনশিপের যে ধারণা, পুরা এক ফ্যামিলি আর পুরো আরেকটা ফ্যামিলিকে বিয়ে করে। যে আমার যা মনে হয় আর কি। তারপর দেখা যায় যে ওই যেটা অ্যাকচুয়ালি হওয়া উচিত, যাদের মাধ্যমে সেই রিলেশনশিপটা তৈরি হয়েছে তাদের মধ্যে যদি গ্যাঞ্জাম হয়, তাদের যদি আর না হয়, মানে তারা যদি একসাথে চলতে না পারে, হু কেয়ার্স? প্রধান মেইন ফোকাস হয়ে যায় আপনার ওই ফ্যামিলি গুলো। এবং তাতে করে ইকবাল ভাই, আই গেট আপনি কি বলার চেষ্টা করতেছেন, আপনি কোন দৃষ্টিকোণ থেকে আপুকে দেখতেছেন? ফ্রড আপুকে না, আমি তাদের কথা বলছি না শুধুমাত্র, আমি জাস্ট বাংলাদেশের ওভারঅল এটার কারণে চিন্তা করে দেখেন যে কতগুলো মানুষ, কত লক্ষ 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 মানুষ ভাই একটা মানে স্যাটিসফ্যাক্টরি একটা জীবন থেকে বঞ্চিত হয়েছে ভাই। প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা স্টেপে এই বাপ মা, তারপরে চাচা মামা, চাচা শ্বশুর, মামা শ্বশুর, বাল শ্বশুর, ছাল শ্বশুর, এদের মানে কি আপনার অনধিকার চর্চা প্রত্যেকটা স্টেপে ভাই, প্রত্যেকটা স্টেপে। আল্লাহ বলে যদি কিছু কেউ থাকে ভাই, আল্লাহ বাঁচাইছে ভাই, আমি এরকম কোন বাল সাল রিলেশনশিপে নাই ভাই। আমি যখন চিন্তা করি আসলে যে আমি যে একটা অবস্থায় এরকম আমার হইতে পারতো যে আমি একটা বাংলাদেশে একটা মেয়ের সাথে আমি হয়তো আমার একটা সম্পর্ক আছে, গড ফরবিড, এটা যদি হইতো, মানে আমি কি হইতো, আমার পুরো ওই ফ্যামিলিটা আমার ইকবাল ভাই একটু যদি একটু ইয়ে করো, একটু শর্ট করো। হ্যাঁ, আপনি আপনার কাজ চালায় যান। সরি, আমাকে বলতেছেন? হ্যাঁ বলেন। জি আমি আপনাকে প্রশ্ন করতাম, এই যে এতক্ষণ বলার আগে সংশয়বাদী ভাই একটা আপনি বলার আগে, ইকবাল ভাই অনেক কথা বলেন আপুর এগেনস্টে, বা যেগুলো কথা অ্যাপারেন্টলি আপুর এগেনস্টে গেছে আর কি। ইকবাল ভাই যে ক্রিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আপুকে দেখতেছেন, আমি অতটুকু ক্রিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আপুকে পার্সোনালি দেখি না। আমি দেখেন, আমাদের সমাজে একটা নারীকে বড় করা হয় এইভাবে যে সে বড় হবে, এতক্ষণে আমার হেফাজতে আছে, এক সময় আমি তাকে আমার একটা ছেলের হেফাজতে দিয়ে দিব, তার হাজবেন্ডের হেফাজতে দিয়ে দিব। ওইভাবে যে মেন্টালিটি দেখে আমরা মনে করতেছি আপু একটা মানে লজিক্যালি এই কনক্লুশনে যাওয়া যায় যে আপু নিজেকে একটা প্রতিবন্ধী হিসাবে পোর্ট্রে করতেছে। অ্যাকচুয়ালি ওই পয়েন্ট অফ ভিউ থেকেই একজন নারীকে বড় করা হয় ছোটবেলা থেকে। এটা কিন্তু রিয়ালিটি। আপুকে ছোটবেলা থেকে ওইভাবেই বড় করা হয়েছে। আপুর কাছে সত্য, তর্ক বিতর্ক, আপুর কাছে লজিক রিজনিং কখনোই পেশ করা হয় নাই। আপুর কাছে ছোটবেলা থেকে ওইভাবেই বড় করা হয়েছে যে তুমি যখন নিচে যাবা, দেখবা যে তোমার জামাটা ঠিক আছে কিনা, লোকজন তোমাকে কিভাবে তাকাইলো ওটা দেখবা, দেখে তুমি তোমার সম্মান, তোমার পরিবারের সম্মান মাথায় রেখে, মাথা নিচু করে কেউ যেন দুইটা কথা বলতে না পারে, ওইভাবে স্কুলে যাবা, ওইভাবে স্কুল থেকে আসবা। আপু যখন স্কুলে যেত, যখন রাস্তাঘাটে কোনো একটা ছেলে তার দিকে তাকাইতো, তাকে একটা ঢিল মারতো বা কটু কথা বলতো, আপু কিন্তু মানে বাসায় এসে কমপ্লেন করতে পারতো না, পরিবারের সম্মানের বিষয়। আপু রাস্তাঘাটেও কোনো কথা বলতে পারতো না, পরিবারের সম্মানের বিষয়ে। আপুর যে অবস্থা, বর্তমান যে অবস্থা, আপুর কাছে যে সত্য ইম্পর্টেন্ট না, আপুর কাছে যে পরিবারের প্রেস্টিজ ইম্পর্টেন্ট। আমিও বললাম যে আমি আপনার সাথে কথা বলে আমার মনে হয় সময় নষ্ট, ট্রু, বাট এই যে তাকে যে মেন্টালিটিতে বড় করছে, আপু নিজে এইভাবে হয় নাই, এইটা তার পরিবারের ব্যাখ্যা করতেছেন, তাই না? ব্যাখ্যা করতেছেন, কিন্তু এখানে তো ওই অ্যাঙ্গেলটা তো আরেকটা অ্যাঙ্গেল তো আছে এখানে। অ্যাঙ্গেলটা হচ্ছে যে আমাদের ধর্মে, আমরা তো মানে মুসলিমই ছিলাম, আমাদের ধর্মে এটার জন্য আমাদের ধর্ম দায়ী, আমাদের পুরুষতান্ত্রিক সমাজ দায়ী। আপুর যে বর্তমান আউটকাম, এই আমাদের পুরুষতান্ত্রিক সমাজ তো আমাদের ইসলাম থেকে তো মানে কোনোভাবেই এটা তো বিচ্ছিন্ন করতে পারবে না, 100% তো মানে একেবারে ওতপ্রোত ভাবে জড়িত, তাই না? আমার কথাটা হচ্ছে যে এই ধারণাটা আমরা ইসলাম থেকেই পাইছি। মুহাম্মদের বিয়ার কথা যদি আপনি কোনোদিন উঠান, এরা মানে প্রত্যেকেই আপনাকে বলবে যে এই বিয়া এই কারণে করছে, ওই কারণে করছে, একটা বার মানে কখনো কেউ বলবে না যে
কেউ পড়তে পারবে না, এটাকে কেউ ক্রিটিক্যালি অ্যানালাইসিস করতে বলবে না, এটাকে কেউ বলবে না যে তুমি পড়ে নিজের মতো একটা মানে তুমি নিজে পড়ো, নিজে যাচাই করে দেখো, এটা কেউ বলবে না। বলবে যে এটা যাচাই করে দেখো, এবং যদি এটা তোমার কাছে ঠিক মনে না হয় তুমি এটাকে ছুঁড়ে ফেলে দাও। কেউ বলবে না এটা, তুমি তোমার না আমি নিজের ওটা কথা মাইন্ড, বলছি না, নিজের না ওটা মাইন্ডটাকে কথা বলছি যাচাই আমি করো। বলছি যে না ফরাজ ভাই, আমি বলছি যে মোহাম্মদের যে বিভিন্ন জায়গায় বিয়ে করছে না, বিভিন্ন জায়গায় বিয়ে করছে, আমাদেরকে রীতিমতো বলাই হয়েছে যে সে কিন্তু বলে না যে ওইভাবে বলে না যে মোহাম্মদ এবং তার ওই যে যাকে বিয়ে করছে তারা এত গভীরভাবে একজন আরেকজনকে পছন্দ করছে, এবং তারা মানে ডিসাইড করছে যে তারা একজন আরেকজনকে ছাড়া থাকতে পারবে না। না না না, আমাদেরকে ব্যাখ্যাই দেওয়া হয়েছে এইভাবে যে ওরে বিয়া কইরা ওর পুরা যে গোত্রমূত্র ওগুলোকে এই মানে পুরো এই গোত্র ওই গোত্র এক হয়ে গেছে, সম্পর্ক হয়ে গেছে। তারপর মানে চিন্তা করে দেখেন রিলেশনশিপের মানেটা কি, রিলেশনশিপের প্রয়োজনীয়তা কি, সেটা কোনো দিন যে দুইটা ব্যক্তির মধ্যে যে একটা প্লেজেন্ট একটা সম্পর্ক হইতে পারে, একজন আরেকজন মধ্যে যে একটা কেয়ারিং সম্পর্ক হইতে পারে, এইটার মাধ্যমে কোনোদিন ব্যাখ্যা করেনি আমাদেরকে। আমাদের সমাজে সেটা নাই ভাই। এটাই আমি বলছি যে ধর্মের অ্যাঙ্গেল তো অবশ্যই আছে, কিন্তু আমি এই কথাটা অ্যাড করতেছি যে রিলেশনশিপের ব্যাপার যখন আসে, আপনি ধর্ম এটা পড়ে দেখেন, কোনো জায়গায় লেখা আছে ভাই যে মানে একজন আরেকজনকে ভালোবাসতে পারে, একজন আরেকজন যেন ফিল করতে পারে, এই ধারণাটা আছে ভাই। শুধুমাত্র নিচতলায় যে আপনার যে ছোট ভাড়াটিয়া থাকে আর কি, তা সেই ভাড়াটিয়ার কি ফিলিং হচ্ছে শুধু এটার উপর ভিত্তি করে আপনি বিয়ে করতেছেন, যে আপনার যদি দরকার হয় তাহলে আরেকটা বিয়ে করো, যদি দরকার হয় আরেকটা বিয়ে করো। আমি এই প্রবলেমটার কথাই বলতেছিলাম আসলে, যে এবং এই কারণেই এই ধরনের মানে একদম আপনি হয়তো বা ঠিক আছেন। আমি শুধুমাত্র ওগুলোকে বলার চেষ্টা করতেছিলাম ভাইয়া যে ওনার কাছে যে একজন নারী, তার কাছে যে মেইন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে তার পরিবারের প্রেস্টিজ, এবং সত্য যে তার কাছে ইম্পর্টেন্ট না। আপনি ছোটবেলা থেকে যদি কারোকে ওইভাবে গ্রো করেন, ওইভাবে যদি তাকে ব্রেন ওয়াশ করে ওইভাবে যদি তারা গ্রুম করেন, তার আউটকাম ওটা ডিফারেন্ট আসার কথা না, এবং ডিফারেন্ট আসে নাই। এবং আমি যে তাকে খুব খারাপ মহিলা মনে করতেছি, টক্সিক মনে করতেছি, এটাও না কিন্তু। না ভাই, আমি অনেস্টলি ভাই, আমার তো ভাই পরিবারে বাংলাদেশের কনটেক্সটে মানুষজনকে আমি দেখি নাই ভাই। আজীব ক্যারেক্টার না, উনি কোন আজীব ক্যারেক্টার না। আমি মনে করি যে আমি বহুত ভাই, আপনার আমার আপব্রিঙ্গিং তো অলমোস্ট মানে একই, বলতে গেলে আইডেন্টিক্যাল। আপনার আমার ফ্যামিলিতে নারীরা যেভাবে তাদেরকে যেভাবে রেজ করা হয়েছে ভাই, একইভাবেই। সেই তুলনাতেও ভাই এইটাও যদি আপনি স্কেল হিসেবে নেন, উনি একটু বেশি মানে কি বলবো এটাকে, মানে অ্যাবসার্ড লেভেলে ওখান থেকে আসলেও আমি মনে করতেছি না, হয়তো তাহলে আপনার আমার ফ্যামিলিতে ডিফারেন্স আছে, আমি এটা মনে করতেছি না। আমি জেনুইনলি মনে করি যে যদি একজন নারীকে ওইভাবে গ্রুম করা হয়, যে তার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তার পরিবারের সম্মান, তার স্বামীর সম্মান, এরকম যদি বড় করা হয় গ্রুম করে, এবং ধর্ম জান্নাত এগুলো যদি ইয়ে করা হয়, আউটকাম এটার থেকে খুব বেশি ডিফারেন্ট আসার কথা না। সো আমি আপুকে যে খুব জাজ করে ইয়ে করতেছি এটাও না, বাট এটা ট্রু, আপুর সাথে কোনো ধরনের কোনো যুক্তির কথা বলা, এটা যদি সেটা তার পরিবারের সম্মানের এগেনস্টে যায়, যদি তার প্রিকনসিভ বিলিভের এগেনস্টে যায়, ওইটা নিয়ে যুক্তিতর্ক করা একেবারেই অর্থহীন। দ্যাট ডাজন্ট মিন অন্য কোনো বিষয়ে যুক্তিতর্ক করা অর্থহীন, বাট সে তার যে এমন কোন জায়গা আছে সাথে যুক্তিতর্ক করতে হবে। এত ছোট করে না আসিফ ভাই, সরি ইকবাল ভাই, ওনার যে অন্ধবিশ্বাস গুলো আছে ওইটা নিয়ে যুক্তিতর্ক মানে হয়। জি ভাই, আপনি একটা কাজ করেন, আপনার অনেক কথা তো আমি শুনলাম, আপনার কথার সাথে আমি একমত না দ্বিমত সে বিষয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। আপনি আমার হাজবেন্ডকে কাউন্সিলিং করেন, যাতে হচ্ছে সে যেহেতু আপনাদের মানে ফরে থাকতে চাচ্ছে, সে থাকুক, আমাকে সে ডিভোর্স দিয়ে দিক। হ্যাঁ, তাতে আমার লাইফের যা পজিশন হয় হোক, প্রবলেম নাই, সেটা আমি বুঝে নিব। একটা সংসার ভেঙে যাক, আমি ডিভোর্সি হয়ে যাই, আমি অসহায় হয়ে যাই, কোনো সমস্যা নাই। ডিভোর্স হলে কি মানে থাকুক। আপনি যে কথাগুলো বলতেছেন এত ইনসাল্টিং, আপনি যে কথাগুলো বলছেন মেয়েদের জন্য, নারীদের জন্য এত ইনসাল্টিং। আপনাদের মধ্যে যদি ডিভোর্স হয়, বা ডিভোর্স কি এরকম ব্যাপারটা এরকম যে একজনের ডিভোর্স হতে পারে, আরেকজনের রিলেশনশিপ তারপরে থাকে, ব্যাপারটা তো সেরকম না। ডিভোর্স যদি হয়, জাস্ট আ সেকেন্ড সংসার বাড়ি ভাই, কথা শুনেন আয়শা আপু কথাটা শুনেন। ডিভোর্স হলে পরে তো দুইজনেই তো আর রিলেশনশিপে থাকলো না, ঠিক না?
হ্যাঁ এটা কি এরকম যে ডিভোর্স হয়ে গেলে হ্যাঁ চলে যাবে কিন্তু আপনি রিলেশনশিপে এখনো আছেন? ব্যাপারটা তো সেরকম না, দুজনেই রিলেশনশিপে থাকলো না। যদি সেটাই হয় তাহলে আপনি এত অসহায় হয়ে যাবেন কেন? সে কেন অসহায় হবে না? বাংলাদেশের যে সমাজ, সেই সমাজ ব্যবস্থায় যদি নারীর ডিভোর্স হয়, তার সেকেন্ড বিয়ে হওয়াটা একজন পুরুষের ডিভোর্স হওয়ার সেকেন্ড বিয়ে হওয়া থেকে বহু 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 গুণ টাফার। গুড গুড। আমি মনে করি যে তারপরেও আমরা যদি এটা চালায় যাই যে ভাই মানে এই বাস্তবতাকে মেনে নিয়ে আমরা যদি এটা মনে করি ভাই তোরা থাক, তারপরে তোরা এক লগে মিল্লা থাক, মারামারি করে কাটাকাটি তোর মিলে না মনের প্রত্যেকটা দিন এরকম একটা অবস্থার মধ্যে যেতে হচ্ছে, তারপরে তোরা থাক যাতে করে এই মহিলাটা, এই নারীটা যাতে অসহায় না হয়ে যায়, এই নারীটা আর কি করবো তখন, তাহলে ভাই কোনোদিন কোনো চেঞ্জ আসবে না। হ্যাঁ আপনি হ্যাঁ, ভালো করে আপনারা জানেন, চেঞ্জ করেন, আপনারা ভালো পুরো করে জানেন যে বাংলাদেশের পার্সপেক্টিভেও, বাংলাদেশের পার্সপেক্টিভেও ভাই আপনারা ওকে বাংলাদেশের- বোঝান, আপনি পার্সোনালি বোঝান ওকে যে ও যাতে অন্তত আমাকে শান্তি না দিতে পারলে মুক্তি দিয়ে দেয়। তো এটা তো আপনার কাছ থেকেও আসতে পারে, এটা তো আপনার কাছ থেকেও আসতে পারে, এটা কি শুধুমাত্র এটা কি ওয়ান ওয়ে নাকি? এই যে আপনি যদি আমিও তো এটা বলতে পারি যে আপনি যদি তাকে শান্তি না দিতে পারেন, আপনি যদি তাকে শান্তিতে না রাখতে পারেন, ভাই আল্লাহর বাস্তে তাকে ডিভোর্স দিয়ে দেন, এটা তো আমিও বলতে পারি। ডিভোর্স দিতে গেলে তো আমার পুরো সমাজকে এটা জানাইতে হবে যে সে নাস্তিক হয়ে গেছে, এজন্য তাকে আমার ডিভোর্স দিতে হচ্ছে। তার ফ্যামিলিকে জানাইতে হবে, আমার ফ্যামিলিকে জানাইতে হবে। আমি তো সেটা চাইতেছি না, আমি তো তাকে ধ্বংস করে দিয়ে ডিভোর্স করতে চাইতেছি না। তাকে ধ্বংস কেন করবেন আপনি? তাকে ধ্বংস কেন করবেন আপনি? তো তাকে ধ্বংস করার জন্য তো ডিভোর্স দেবেন না। মানে আমার ফ্যামিলিকে আমি কি বলবো কেন তাকে আপনি কেন তাকে ধ্বংস করার জন্য ডিভোর্স দিবেন ভাই? আপনাদের মধ্যে যে সম্পর্কটা, এইটা মানে ইররেপারেবল, মানে এটা আপনি ইয়ে করতে পারতেছেন না, এটার কি বলো যেটা, এটা ঠিক করতে পারতেছেন না, এটাই তো এনাফ ডিভোর্সের কারণে। রিজনটা তো সে নাস্তিক হয়ে যাচ্ছে, এটাই তো আমি সেটাকে আমার রিজন সামনে দেখাইতে হবে কেন ভাই? রিজন দেখাইতে হবে কেন? আপনার কোন জায়গায় গিয়া রিজন দেখাইতে হবে? আমি আমার ফ্যামিলির কাছে, আমার সোসাইটির কাছে, আমার আত্মীয় স্বজনের কাছে দায়বদ্ধ, আমার রিজন দেখাইতে হবে। আপনি দায়বদ্ধ না থাকতে পারেন, আমি দায়বদ্ধ। আপনি কোত্থেকে দায়বদ্ধতা আসে বুঝে ভাই? ডিভোর্সের জন্য তো দরকার নাই। আমার আপনি যদি শোনেন, আমার কথা শুনেন, আপনি যদি দায়বদ্ধতা না থাকতে পারে, আমার ব্যক্তিত্বে বাপরে আছে। বাপ, আরে ভাই আপনি যদি বলতে চান, আপনার মানা করছে কে রে ভাই? এখানে কেউ মানা বলছে এখানে করছে, ভাই? আপনি আপনি বলেন না, আপনি বলেন না, কিন্তু বলেন এটা কেউ বলছে? এটা কেউ বলছে? এই জিনিসটা কেউ বলছে? আপনি বলতেছেন যে আমি ওর এই ব্যাপারটা সবাইকে জানায় বেড়াবো? আপনি আমি বলতেছেন কি বলতেছি ভাই? আপনি আপনার যেটা আপনার কাছে ভালো মনে হবে সেটা আপনি করবেন, আপনার কাছে যেটা ভালো মনে হবে সেটা আপনি করবেন। আপনি কিভাবে আমাকে বলেন যে আমি কেন ডিভোর্স দিচ্ছি না? আমি ডিভোর্স দিতে গেলেই তো এটা আশ্চর্য ভাই, উল্টা আপনি আমাকে এসে বলতেছেন যে ভাই আপনি তাকে কাউন্সেলিং করে বলেন আমাকে যদি ডিভোর্স দিয়ে দেয়। আমি কেন ভাই এগুলোর মধ্যে যাবো? তাছাড়া হচ্ছে যে আপনি যদি আমাকেই বলতে পারেন যে আমি তাকে কাউন্সেলিং করবো যাতে সে আপনাকে ডিভোর্স দিয়ে দেয়, আমি তো সেটা আপনাকেও বলতে পারি যে তাহলে আপনি দিয়ে দেন। আপনি তখন বলেন যে আপনি কি বলতেছেন আমি সবাইকে জানা দেই? আমি কোথায় বললাম সেই জিনিসটা? ভাই রে ভাই, মানে আমি অনেস্টলি শুরু করেছেন। আপনি আমার ফ্যামিলিকে বলেন নাই যে আপনি সে কেন এখনো আমার সাথে আছে? ফারাজ ভাইয়ের সাথে তো আমি 2-3 ঘন্টা যাবত কথা বলতেছি, কই সে তো এই ওয়ার্ডগুলো ইউজ করলো না, আপনি কেন বললেন? আমি এই যে এখানে হচ্ছে সমস্যাটা, এইখানে হচ্ছে কি ভাই সমস্যা, যে আপনি ভাবতেছেন যে আমি একটা প্রশ্ন করার মাধ্যমে একটা স্টেটমেন্ট দিচ্ছি, এইটা আপনি ভাবতেছেন যে কেন। হ্যাঁ, আমি তো তোকে বললাম যে আমি কিউরিয়াস, আমি জানতে চাচ্ছি যে আমার মেন্টালিটিতে আঘাত করতে আসছেন। আশ্চর্য তোরে ভাই, আমি তাকে জিজ্ঞেস করছি যে আমি- এটা আপনার আমি তাকে- অপরাধ। আমি এই যে দেখেন, আপনি যে আপনি 2টা ঘন্টা 2.5 ঘন্টা যাবত যে ছিলেন, আপনি যে কাজগুলো করছেন, আমি তো সিম্পাথাইজ করতেই পারি যে ভাই একটা লোক এরকম একটা ক্যারেক্টার সাথে থাকে কিভাবে ভাই, আমি তো বলতেই পারি সেটা। প্রবলেমটা কোথায়? আপনি তো সেটা করতে চাচ্ছেন, তো আমি আপনাকে অনুমতি দিয়ে দিলাম যে আপনি ভালোভাবে সেটা করেন। আপনি আমাকে অনুমতি দেওয়ার কে? আপনি আমাকে অনুমতি দেওয়ার কে ভাই? আমি আপনাকে অনুমতি দেওয়ার কে? তো আপনি আপনি আমার বলুন না, হাজবেন্ডকে আপনি আমাকে অনুমতি দেওয়ার কে? আপনি আমাকে অনুমতি দেওয়ার কে? আমি অ্যাবসলিউটলি মনে করি যে আপনাদের দুইজনেরই মেন্টাল হেলথের জন্য অ্যাকচুয়ালি এটা মানে এটা অলমোস্ট, আমি সাজেশনও বলবো না, আমি বলবো যেটা একেবারে করা উচিত। হ্যাঁ, যে আমি বলবো না যেটা আপনারা হয়তো এটা করতে পারে এরকম না। আমার মনে হয় যে এইটার আর কোনো বাইরে কোনো ইয়ে নাই, যে আপনারা কি বলবো এটাকে, যে এই যতক্ষণ না পর্যন্ত একজন আরেকজনকে রেসপেক্ট করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত এই রিলেশনশিপের কথা চিন্তা করাই উচিত না। আমি মানে অ্যাবসার্ড একদম, মানে কি শুনলাম আজকে এখানে, কি মানে আনবিলিভেবল যে এইটার আবার মানে রিলেশনশিপ বলে রে ভাই, এটা বলে রিলেশনশিপ।
মানে আমি একটা ইয়ে হইতে পারে যে কোনো একটা জায়গায় আমাকে ধরেন কেউ বলতে পারে যে আচ্ছা আচ্ছা ওরা এই জিনিসগুলো খুব পছন্দ করে, আমরা এটা না করলাম, ঠিক আছে, ইটস ওকে। বাট ভাই পুরো আমার ধ্যান ধারণা, আমার যে চিন্তা ভাবনা, আমি ওইটারে মানে তাদের এই বালের ইসের জন্য, এই সোসাইটি নাকি ফসাইটি, এইটার জন্য আমি সাপ্রেস করে রাখবো, সারাটার জন্য আমি সাপ্রেস করে রাখবো। তারা ওখানে গিয়ে আমার সামনে আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা কাল্লাবাল্লাহ এগুলা করতে থাকবে সবসময়। আমি আমার নিজেরটাকে আমার সমাজ পারিবারিক প্রেস্টিজ ধরে রাখার জন্য আমি ওটার ভিতরে বসায় রাখবো সবসময়। তারা কিন্তু তাদের এই দায়ভারটা নাই ভাই। এই জিনিসগুলো যত অ্যালাউ করবেন তত ভাই এই জিনিসগুলা প্রপাগেট হইতে থাকবে ভাই। এইটার এটা ভাঙার একমাত্র এই চেইনটা যতদিন না ভাঙবে ভাই, এই সাইকেলটা চলতে থাকবে। কারো না কারো এখানে ভাঙতে হবে ভাই। এই দুজনের মধ্যে কারো না কারো ভাই একটা স্ট্যান্ড নিতে হবে যে ভাই, যে আমি একটা হিউম্যান বিইং, আমার একটা স্বতন্ত্র আছে, এক্সিস্টেন্স আছে, আমি চিন্তা ভাবনা করতে পারি, এবং আমি যেখানে আমার নিজস্ব চিন্তা ভাবনাকে এক্সপ্রেস করতে পারতেছি না, সেটার আমার কাছে যদি ইম্পর্টেন্ট হয়, তাহলে পরে অন্যান্য যে কোনো জিনিস, সেটা সামাজিক বাল সাল প্রেস্টিজ মেসিজ এগুলা কোনো কিছু আমার কাছে ম্যাটার করে না। এবং আমি একটা স্ট্যান্ড নিতে হবে আমাকে, পরবর্তীতে আমি দেখতে পারি যে আমি কি করব। এইটা যতক্ষণ না হবে আমরা এই স্টুপিড জিনিসগুলো দেখবো সারা। এবং আমি যেটা বলতেছিলাম আর কি, এটা কি শুধুমাত্র রিলেশনশিপের ক্ষেত্রে? অ্যাবসলিউটলি নট। আপনি কোথায় পড়বেন, কি খাইবেন, আপনার জীবনটা কিরকম হবে। ইকবাল ভাই আর ড্র্যাগ করে না ভাই, আল্লাহর রাস্তে ভাই, বহু শুনছি কানটা ব্যথা হয়ে গেছে ভাই, বাদ দেন। আপনার কান ব্যথা হতে পারে, অনেস্টলি কানটা ব্যথা হতে পারে। আপনি কিন্তু এই যে আজকে যে জিনিসটা দেখলাম, এইটা কিন্তু একটা উদাহরণ আসলে। আই নো বাট আমরা কিন্তু আরেকটু শর্টে শেষ করতে পারি। অনেক দর্শক মানে ব্যাকে বসে হয়ে গেছে, তো এই জন্য আর কি বলুন, অন্য কিছু অসুবিধা নাই। কিন্তু সেই তো আমার কাছে আসছে, বলে আমার অনুমতি দিচ্ছে তাকে কাউন্সেলিং করা যেতে ডিভোর্সের কথা বলে, আবার সে অফেন্ডেড হয়ে যায় যখন আমি বলতেছি যে এইটা আসলে তাদের মানে আমি যেটা মনে করি বললে অফেন্ডেড হয়ে যায়। এনিওয়ে, আচ্ছা উনি আবার দেখে আসছে। আগে থেকে আমি এটা মনে করি, আমি আমার হাজবেন্ডকে 1000 দিন বলছি, আমি চাইলেই তাকে ডিভোর্স দিতে পারি না, আমার কিছু দায়বদ্ধতা থাকে, সে চাইলেই পারে, সে বলুক, সে দিয়ে দিক। পুরুষ মানুষ, সে তো পারে। আমি তাকে ডিভোর্স দিতে গেলে আমার ফ্যামিলিকে আমার 10টা কৈফিয়ত দিতে হবে, কারণ আমার ফ্যামিলির সামনে তার ফেসটা হচ্ছে এত ভালো, এত মানে হচ্ছে গিয়া একেবারে পরিপাটি, যেটা হচ্ছে ব্যাখ্যা করা সম্ভব না। কিন্তু আসল বিষয়টা আমি জানি। সেই মানুষটাকে হঠাৎ করে ডিভোর্স দিতে গেলে আমাকে কৈফিয়ত দিতে হবে। আপু, তা তো আপনার হাজবেন্ড প্রেস্টিজটা ধরেই রাখছে, সমস্যা কোথায়? ধরে রাখছে, ওই যে সামনে পিছনে হালা, বাপিরে হালা রাখছে। আপনার যে প্রেশিয়াস, আপনার জান থেকে পেয়ারা যে প্রেস্টিজ, সেটা তো আপনার হাজবেন্ড ধরেই রাখছে, তার সমস্যা কোথায়? এটা তো সে তাদের সামনে দেখাচ্ছে ভাই, কিন্তু আমার সামনে তো তাহলে সে আমার ফ্যামিলিকে অসম্মান করতেছে। আপনার দেখা দরকার কি? আপনার দেখা দরকার কি? আপনার জীবন থেকে, আপু রিয়েলাইজ করেন, আপনার জীবন থেকে আপনার কাছে বেশি ইম্পর্টেন্ট আপনার পরিবারের প্রেস্টিজ। আপনার হাজবেন্ড না, আমার জীবনের থেকে আমার কাছে প্রেস্টিজ গুরুত্বপূর্ণ না, আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি যেটা বিশ্বাস করি সেটা আপনার লাইফের, আপনার জীবনের সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে, সত্য না, সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে, সেটা হচ্ছে আপনার পরিবারের প্রেস্টিজ। সেটা তো আমি জানি, আমি বিশ্বাস করি। আপনাকে আপনি যদি জানেন, আপনি যদি বিশ্বাস করেন যে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে প্রেস্টিজ, সেটা তো আপনার হাজবেন্ড ধরেই রেখেছে। আমি তো বলি না প্রেস্টিজ, ঠিক আছে, প্রেস্টিজ ইম্পর্টেন্ট। আপনি যে সত্যির কথা বলতেছেন, আপনি যেটা বিশ্বাস করেন ওটা আপনার কাছে সত্য, আর আমি যেটা বিশ্বাস করি এটা আমার কাছে সত্য। সত্য এক একজনের কাছে এক একটা হয় না আপু, সত্য এক একজনের কাছে এক একটা হয় না। আপনি নাস্তিক বলে, এক্স মুসলিম বলে আপনার কাছে ওইটা সত্যি, আমি বর্তমান মুসলিম বলে আমার কাছে এটা সত্যি। আমি ফিলিংস এর উপরে বা মানুষের চিন্তা ভাবনার উপরে এক একটা সত্য এক এক রকম হয় না আপু, আপনি এটা ভুল বলতেছেন। প্রতিষ্ঠিত সত্যি আমাদের সমাজে। আল্লাহর ওয়াস্তে ভাই, আল্লাহর ওয়াস্তে সংশয়বাদী আপু, আয়েশা আপু, আল্লাহর ওয়াস্তে আপনি আর মানে আপনার সমস্যা যুক্তিতর্ক করেন না, যুক্তিতর্ক না শুনছি আপু। থ্যাংক ইউ ভেরি মাচ আয়েশা আপু, আপনার সাথে কথা বললে আই গেস আমার খারাপ লাগে না, ভালোই লাগছে কথা বলে। আজকের জন্য তাহলে বিদায় নি, থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য। সংশয়বাদী ভাই, আপনার আর আপু যদি শেষে একেবারে ছোট কিছু বলা থাকে প্লিজ বলেন। আজকে আমার মতো আজকে ভাই যে উনি কি প্রশ্ন করবেন বলছেন, বাট এর আগে আমি একটা কথা বলি। ফারাজ ভাই, আপনি যে বিহেভিয়ার, যেটা আপনি হয়তো আপনি করতেছেন না, কন্ডোম করতেছেন না,
আমি বলবো না, আপনি হয়তো বা বলতেছেন যে ব্যাখ্যা করতেছেন যে কিভাবে সে এরকম একটা মানসিক অবস্থায় আসছে, কিন্তু আপনি এইটা আমি দর্শক উপরে আমার উদ্দেশ্য আমার বলতেই হচ্ছে, এই যে মেন্টালিটিটা যেটা উনি দেখাচ্ছেন, এইটা কিন্তু ভাই এটারই একটা, বা এই মেন্টালিটিটা কাজ করে এই আপনার অনার কিলিং যেটা, সেটার পিছনে 100%। এটা বাইরে থেকে, পাকিস্তান থেকে আসছে, বাংলাদেশ থেকে আসছে, এখান থেকে সিরিয়া এবং থেকে আসছে। সুইসাইড, ইকবাল ভাই শুধু অনার কিলিং না, সুইসাইডও কিন্তু এই ধরনের মেন্টালিটির আউটকাম। Right, এই কারণেই আমি বারে বারে এখানে হাত দিচ্ছি আর কি, যে এই যে স্টুপিড আইডিয়াটা, আমার ফ্যামিলির প্রেস্টিজ, হ্যাঁ তুই ফ্যামিলির প্রেস্টিজ রাখতে পারিস, কিন্তু তোর নিজের যেটা বললেন যে স্বতন্ত্র সত্তা যেটা, হ্যাঁ এটার সাথে কন্ট্রাডিক্ট করে এটারে তো প্রেস করে তো তোর দরকার তো নাই, তাই না? সেই ক্ষেত্রেই হয় যে ওইখানেই আরো সমস্যা তৈরি হয়, ডিপ্রেশন থেকে সুইসাইড। তারপর ধরেন বাপ মায় মনে করে যে আরে আমার পোলা এটা কি করছে, আমার মাইয়া কি করছে, পার্টিকুলারলি এগুলো বেশিরভাগ হয় আপনার মেয়েদের উপরে আর কি, যে এই ইয়েটা ইনজাস্টিসটা হয় মেয়েদের উপরে। তারা বলে যায় আমার মেয়ে এই করছে, আমার পরিবারের মানে কি মুখ কি বলে, মুখে কি এটা চুনকালি লাগাই দিছে, মাইরেই ফেলে ভাই, খুনি করে ফেলে, তাই না? আর ছেলেদেরকে কি করে, ওর বাইর করে দেয় যে তুই কোনো সাহায্য পাবি না, কিছু পাবি না। এগুলোর পিছনে যে ইয়েটা, যে মনস্তাত্ত্বিক যে ব্যাপারটা, এটা হচ্ছে যে এইটা, যে সবার ঊর্ধ্বে হলে আমার ফ্যামিলির প্রেস্টিজ, হ্যাঁ এইটা। বাট আমি জানি না যে, আচ্ছা ঠিক আছে আর গেলাম না ওখানে। ওই সংশয়বাদী যে আমি তার আপুর কথা বলতেছি না, তার যে হাজবেন্ড কি যেন একটা প্রশ্ন করে বলছেন ভাই, ওইটা করে আমি আপাতত ক্ষান্ত দেই, নাহলে পর আমি আরো হয়ে যাবো ভাই, মানে এগুলো কথাবার্তা শুনলে এই মেজাজ খারাপ হয়ে যাবো আরো বেশি। না না, এখন আমার কথা হচ্ছে আহ আপনাদের দুজনের কাছে, আমি কি তাকে হচ্ছে মেন্টাল প্রেসার দিচ্ছি, না সে আমাকে মেন্টাল প্রেসার দিচ্ছে? ও 100%, আমি তো বললাম আপনাকে তো দিয়ে একটা উদাহরণ দিয়ে বললাম। আপনি যদি একটা পাক্কা মিথ্যুক এবং অ্যাক্টর না হয়ে থাকেন, আর বললাম না ভাই। বুঝিনি। আচ্ছা বুঝতে পারিনি আপনার কথাটা। বললাম যদি আপনি সংশয়বাদী ভাই, আপনি যদি একটা পাক্কা মিথ্যুক আর বিশাল বড় একটা ধুরন্ধর অ্যাক্টর না হয়ে থাকেন, বাকিটা বুঝে নেন। আচ্ছা আপনার বুঝে নিতে বলছে, আমি স্ট্রেট ফরওয়ার্ড ভাবে বলতেছি। অবশ্যই আমি আপনাকে উদাহরণ দিয়ে বলছি যে আপনার কিন্তু এই দায়টা কখনো নাই। টিয়া আপু যখন ছিল তাকে একটা মানে তাকে এই কথাটা বলছিলাম, এটা আপনার ক্ষেত্রেও খাটে। আপনার কিন্তু তাদের কিন্তু এই দায়টা কখনো নাই যে আপনার যে মানসিক যে অবস্থাটা, বা আপনি যেগুলো আপনার যে ধ্যান ধারণা, সেগুলোর সাথে তাল মিলায়া তাদের চলার কোনো ধরনের আজ পর্যন্ত দেখেন নাই কোনো ধরনের দায় বা কোনো ধরনের চিন্তা ভাবনা, কোনো ধরনের কনসার্ন, ঠিক না সংশয়বাদী ভাই? জি জি রাইট। কখনো দেখেন না, তাই না? না। কিন্তু আপনার উপরে সেই চাপটা আছে, তো তাহলে তো এটা তো হয়েই গেল, চাপটা তো আপনার উপরে। আপনি তো হ্যাঁ, আর মানে চাইলে পরে তো আর করতে পারবেন না। যে আপনাকে দেখেন বলা হচ্ছে যে না তুই এটা বিশ্বাস কর। একটা মানুষকে যদি কেউ বলতে পারে যে না তুই যদি বিশ্বাস নাও করস, তারপর তুই অভিনয় কর, এই যে জিনিসটা, এই যে এবং এই অভিনয় তো আপনার একটা দুইটা ক্ষেত্রে না, আপনার এটা সারা জীবনের জন্য। এমন এটা কি কখনো সে বলছে আপনাকে যে ভাই তুই খালি এই আগামী 2-3টা মাস করতে থাক, এরপরে আমরা অন্য জায়গায় চলে যাবো, তারপর আমরা সবাই এক লগে তুই যেভাবে চলতে থাক অমনে চললো না? তো সেটা তো না, এটা তো কোনো এক্সপায়ারেশন ডেট নাই আছে এই আপনার অভিনয় করার। এক্স্যাক্টলি। তো তাহলে পরে মানসিক চাপের মধ্যে কি আছে এটা তো আপনি বুঝতেছেই। আর আমি ভাই যে ডেমনস্ট্রেশন একটা দেখলাম রে ভাই, আমি তো আজকে আমার মনে হয় আমি নিজেই সুইসাইড করতাম। এরকম একটা স্টুপিড, আই এম সরি আপনাকে বলতেই হচ্ছে, এরকম একটা ওয়ার্থলেস রিলেশনশিপ আমি যে থাকতাম, যেখানে আমি আমার রিলেশনশিপে আমার যে পার্টনার তার চেয়ে বড় হয়ে গেছে কোন বালসাল তার মানে প্রেস্টিজ, একটা ধারণা, একটা জাস্ট একটা সামাজিক ছাল, এটা হচ্ছে আমার কাছে সবচেয়ে বড়। আমি বাইরে যেতে পারবো না, আমি এই করতে পারবো না, বাট আমি ওয়াই ডু আই নিড দিস? আমার এটা কেন দরকার রে ভাই? সো আই এম সরি আপনি যে এই পরিস্থিতির মধ্যে আছেন, আমি কি বলবো এটাকে, আমার তো দুঃখ প্রকাশ করা ছাড়া কোনো আর আমি কিছু করতে পারতেছি না এখানে। বাট এট দ্য সেম টাইম এটা বলতেই হচ্ছে যে হ্যাঁ, এটা এখানে মানে হয়তোবা আপনার কিছু করার স্কোপ আছে। আপনি দেখেন আপনি কোন জিনিসটাকে প্রায়োরিটি দেন। আপনি আমাকে বলছেন যে অনেক কিছু আপনি আছে যেগুলো খালি নিজেকেই বলা যায়, অন্যকে বলা যায় না, এরকম কোনো ব্যাপার যদি থাকে আপনার মধ্যে যেটাকে আপনি প্রায়োরিটাইজ করেন, ঠিক আছে ভাই, যেখানে তো আমার কিছু বলার নাই। বাট আমি হলে, আমার যদি অপশন থাকতো, আমি সিরিয়াসলি এটা তো আমি ইনসেইনলি একটা টক্সিক একটা রিলেশনশিপ এখানে, মানে আমি জানি না যে এটা রিলেশনশিপ কিভাবে বলে। এটা তো আপনি বাধ্য হয়ে এখানে আছেন। সরি, এটা হচ্ছে আমার ইমপ্রেশন, ঠিক আছে? আর এটা নিয়ে কথা বললাম। ইকবাল ভাই, নেক্সট ডে আবার আপনাদের সাথে আমি কথা হবে, নেক্সট ডে আপনাদের সবার সাথে আবার কথা হবে। আমি অনেকবার আসছিলাম, আপনাদের সাথে অনেক কথা বলেছি, আরো আগে অনেক আসার চেষ্টা করেছি ওই অন্য একটা গ্রুপে। আচ্ছা ঠিক আছে নবরী ভাই, ঠিক আছে, সরি নবরী বলছি, যে নবরী নামে একজন কমেন্ট করছে পিছনে, বাট সংশয়বাদী ভাই আজকে শেষ করে দেন ওনারটা।